বাস্তু ভিজিট করব কি সেখানে যা ইনসিডেন্ট, মানে প্রথমে বাড়িটায় পা রেখেছি, মানে পাটা আমি রাখতে পারছি না, এমন নেগেটিভ। পাটা আমাকে পিছন দিকে হাঁটিয়ে নিতে হচ্ছে, টোটালি নেগেটিভ না। নেগেটিভ করাটা খুব ইজি, 5 থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে, কি তাও লাগবে না, 5 থেকে 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু ওটাকে পজিটিভে আনতে আপনার 5-6 মাস সময় লেগে যাবে, যদি বেশি দিনের হয়। আর মিস্টেক হয় হয় না অনেক ক্ষেত্রে, আপনি আমাকে খুলে বলবেন, লুকোবেন না কিছু, কিন্তু যদি লুকোন সেটা আপনারই সমস্যা, আমার কিন্তু না। ঠিক আছে? আর মেয়েকে যদি বাঁচাতে চান, যেটা বলবো সেটা করতে হবে। যে আমি এটা জানি না, কি করে জানবো? স্বাভাবিক, কিন্তু আমি তো ওনার সাথে এখন সম্পর্ক নেই। আমরা তুমি নেই না, ওই জন্যই তোমাকে পাওয়ার জন্য বশীকরণটা করিয়েছে। বলছে এটা হয়, বললাম ডেফিনেটলি হয়, কিন্তু তুমি জানো তোমাকে বশীকরণটা যাকে দিয়ে করিয়েছেন, যিনি করিয়েছেন, তিনি সঠিকভাবে করেন। আর ভয়ও পেয়েছে যে তোমার আছে, মানুষের স্ট্রাকচার তো না, তো ভয়ঙ্কর স্ট্রাকচার, ওটা দেখে তো আরো ভয় পেয়ে গেছে মেয়েটি। নিজেকে প্রোটেক্ট করছে তাও পারছে না, আওয়াজ দিচ্ছে মা মা করে, সেটাও হচ্ছে না, বেরোচ্ছে না আওয়াজ। ঠিক আছে, ওকে পুরো হাবি করে নিয়েছে। ওর চার্ট দেখলাম সাথে, বললাম তোমার এটা হওয়া ছিল, এটা হয়েছে, ভালো হয়েছে তুমি নিজে থেকে করেছো, নাহলে তোমাকে পরবর্তীকালে এত সাফার করতে হতো যে তুমি একজন পেশেন্ট হয়ে যেতে, রুগী, মানসিক রুগী। ডে বাই ডে কাজ করলে, নতুন কিছু শিখলে, গ্রোথ করার চেষ্টা করবে যে না আমার হচ্ছে, স্মুথলি হচ্ছে। যখনই একটু টাফ অ্যান্ড রাফ সিচুয়েশন আসবে, যে আপনি তো এটা বলেছিলেন, হলো না কেন, তখন জ্যোতিষটা মিথ্যে হয়ে যায়। কেন? এই যে সঠিকভাবে পিং পয়েন্টটা ধরিয়ে দেয় না বলে, তখন ভাবে যে জ্যোতিষরা ভুল বলেছে। আমার হাজবেন্ড, ম্যাম আমার হাজবেন্ড আছেন, উনি যেরকম আছেন ওনাকে ডিভোর্সও দেবে না, উনি আছেন থাক, ঠিক আছে উনি থাকবেন, কিন্তু আমার যার সাথে সম্পর্ক আছে সেটা আপনি ঠিক করিয়ে দিন, ওনাকে চুপটি করিয়ে দিন, এনার সাথে সম্পর্ক আছে, এনার সাথে যাতে আমার ভালো হয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন, এবং প্রথমেই দুটো ঘটনা শুনবো আমরা, একটা বাস্তু রিলেটেড, একটা তন্ত্র রিলেটেড। বাস্তুতে আমরা সবসময় কি করি, ফ্ল্যাট কিনে নিই। ফ্ল্যাটে আমরা দেখি না কোথায় কোনটা আছে, বা কোথায় কোনটা, আপনারা জানেন ঈশান কোণ এবং অগ্নিকোণ, এই দুটো কতটা ইম্পর্টেন্ট। এই দুটোর ফলে কি অন্য সব ক্রিয়া সহজে কি তার উপর করা যাওয়াটা কি সম্ভব? সব কিছু আছে এই পডকাস্টে, এবং আমাদের যিনি গেস্ট আছেন, হ্যাঁ, শিল্পা ম্যাম, তিনি আজকে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবেন, এবং তার যে বিশ্লেষণ খুবই ভালো লাগবে আপনাদের। প্রথমে দুটো ঘটনা আছে, কালপুরুষ। আপনারা অনেক দিন আগে আমরা পডকাস্ট যখন করতাম তখন কালপুরুষ নিয়ে খুব আমরা আলোচনা করতাম। এই সে কেমন টাইপের একটা প্রেত, বা কেমন টাইপের একটা জানি না, আমি আপনারাই শুনবেন বুঝবেন, যেটা কমেন্টে বলবেন। আর তার সাথে সাথে প্রেম করছেন, মেয়েটা চলে গেছে, তার জন্য তাকে দেখুন, ভালোবাসা তো আমার মনে হয় যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সুখী থাকো, এবং সবাইকে ভালো রাখো, এটাই তো ভালোবাসা। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন তন্ত্রক্রিয়ায় মেয়েটার জীবন চলে যায়, সেটা কিন্তু একদমই করা উচিত না আমি মনে করি, এবং আমি এটাই সবাইকে বলবো, ছেলে হোক কি মেয়ে হোক। তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি। এবার অ্যাস্ট্রোলজির সাথে কথা বলতে বলতে আমরা পরকীয়ায় ঢুকেছি। উফ, ম্যাম যেভাবে বিশ্লেষণ করেছে, আপনি যারা দেখছেন, যারা পরকীয়া করেন, একটু সাবধানে থাকুন। কারণ আপনাদের জীবনে কি আসতে চলেছে, বা আপনার পরকীয়ার ফলে আপনি ছেলে বা মেয়ে, ছেলে মেয়েকে, নিজের সন্তানকে ছেড়ে যখন অন্যের সাথে চলে যাবেন, মাথায় কিন্তু একটা ছাদ চলে যাবে। কিন্তু সেটা থেকে যদি, হ্যাঁ, এখানে এরকমও শুনছেন যারা চাইছেন প্রতিকার পেতে, তার জন্য আমার এই যে কথা শেষ হবে, তারপরেই ম্যামের নাম্বার বড় করে লেখা থাকবে বাঁদিকে করে, কল করবেন। অনেক জায়গায় চেম্বার আছে, তিনি আপনাদেরকে হেল্প করে দেবেন নানান বিষয়ের উপর। ডাইরেক্ট তার কাছে যাবো, যেভাবে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সে নাম্বারটা ব্লিঙ্ক করছে। আর সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য কিন্তু বারবার বলবো, এবং আপনারা আসুন, দেখা হবে, কথা হবে। এবং যদি প্রমোশনাল কাজ চান এবং কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চান, তার জন্য কল করতে হবে, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি কৌশিক, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাম, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। ধন্যবাদ কৌশিক আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর সবার প্রথম আমি আমার বাবা মাকে শ্রদ্ধা প্রণাম জানাই, তারপর আমি আমার গুরুকে প্রণাম জানিয়ে আজকের কথোপকথন শুরু করছি। আজকে পডকাস্টে আমরা অনেক কিছু বিষয় আপনি করেন, যেটা হচ্ছে বাস্তু, নিউমোলজি, তন্ত্র আপনি কাজ করেন, আর কি, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি তো আপনি আছেন। হ্যাঁ, এতগুলো 4টে সাবজেক্ট আছে, প্রথমে আপনার কাছে কি পাবো? প্রথম বাস্তু দিয়ে শুরু করি। নিশ্চয়ই, নিশ্চয়ই। ইনসিডেন্টই বলছি। ইনসিডেন্ট দিয়ে। হ্যাঁ,
যেটা প্র্যাকটিক্যালি আমার করা। ঠিক আছে, একটা পার্সন আসে আমার কাছে আমার চেম্বারে, মানে ওনার তখন আপনার একদম, চেম্বারগুলো কোথায় একটু বলে দিন তাহলে দর্শকদের, তো সবার হ্যাঁ একটু বুঝতে ভালো হবে কোথায় কোথায় আছে। আমার চেম্বার আছে ঘাটাল। ঘাটাল থেকে আপনি হ্যাঁ, যেহেতু ওটা আমার জায়গা, এ পরিবর্তন জন্মস্থান। তো হয়ে গেছে, তা আপনার কি হ্যাঁ, মনে হয় আরো কি পরিবর্তন হবে? ঘাটাল মাস্টার প্ল্যান এরকম কিছু হবে? আশা করি পরিবর্তন যখন হয়েছে, ডেভেলপমেন্টও ডে বাই ডে আশা রাখছি হবে, অবশ্যই হবে। দেখা যাক দেখা যাক। আর কোথায় কোথায় আছে? কলকাতায় আছে? কলকাতায়, শিলিগুড়ি, মেদিনীপুর, তমলুক, আম, এই জায়গাগুলোই আছে। কলকাতার কোথায় আছে? যদি যারা বেশিরভাগ তো কলকাতার লোকে যদি শুনতে চায়, কোথায়? দমদম। দমদম। মানে ফোন করলে ম্যাম নাম্বার আছে, ফোন করলে, হ্যাঁ কোনো অসুবিধা নেই সেটা। আমার ফোন করবেন, মানে ফোন করলে বলে দেওয়া হবে এক্স্যাক্টলি লোকেশন কোথায়। ওকে ওকে। আর নাম্বার তো আপনি নিয়ে নেবেন, তখন হ্যাঁ, ডেট হিসাবে তো হবে। একদম। আর ম্যাম আপনার কোন চেম্বারে গেছিল লোকটা, যিনি ছিলেন? লোকটা এসেছিল আমার ঘাটাল চেম্বারে। ঘাটাল চেম্বার। হ্যাঁ, তো উনি আসেন, ওনার তখন মানে খুব কন্ডিশন খুবই খারাপ। ওনাকে দেখলে মনে হবে যে মানে ওনার আর বাঁচার আশা নেই, এরম ব্যাপার। মানে একদম হেলথের দিক থেকেও একদম ডিটোরিয়েট, ওয়েলথের দিক দিক থেকেও ডিটোরিয়েট। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসে আমার কাছে, এসে কান্নাকাটি করছেন। আমি বললাম আপনারা শান্ত হন, আপনারা বসুন, একটু জল খান, আমি শুনছি আপনাদের কথা। আপনি যখন আমার কাছে অবধি পৌঁছেই গেছেন, তো সেক্ষেত্রে আর চিন্তা করবেন না, আপনার যাবতীয় সমস্যার সমাধান আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা হবে করে দেওয়ার। তো ওনারা আসেন, কথা বলেন। তো ওনারা একটি নতুন বাড়ি করেন। বাড়িটি বাস্তু অনুযায়ী কাউকে দেখিয়েছিলেন, কিন্তু মানে সায়েন্টিফিক্যালি ওনারা মানে রান্নাঘর আর বাথরুম ভুল জায়গায় বসিয়েছিলেন। আচ্ছা, শুধু তো সায়েন্টিফিক্যালি দেখলে হবে না, ওখানে নেগেটিভ কোনো এনার্জি আছে কিনা বাস্তুতে, ওই জায়গাতে স্পেশালি, তো সেটাও দেখতে লাগে। এসব কিছু দেখাননি, হঠাৎ করে ওনারা বাড়ি করে ফেলেন। যে যথারীতি বাড়ি করার পর গৃহপ্রবেশ করেন। গৃহপ্রবেশে ওনারা অষ্টম প্রহরও করেন, নাম হরিনাম কীর্তন সংকীর্তন 3-4 দিন ধরে ওনাদের চলে। তো তারপরে 1 বছর, 1 বছর পর থেকে ওনাদের ফ্যামিলিতে দুর্যোগ শুরু হয়। কিরম? প্রথম প্রথম হলো হাজব্যান্ডের হেলথ। প্রথমেই হঠাৎ করে হাজব্যান্ড, মানে ওনার বিজনেস আছে, উনি কাজ সেরে বাড়ি ফিরলেন, ফিরে চেয়ারে বসলেন। বসার পর ওনার ওয়াইফকে জল চেয়েছেন, যে 1 গ্লাস জল দাও। জল দিয়েছে যথারীতি। তো বললো তুমি কিছু খাবে? বললো না। তো বসে থাকতে থাকতে না মানে বলছে আমার শরীরটা কিরম হচ্ছে, মানে চেস্টে পেন হচ্ছে, মাথা ধরে আছে। তো সেই ক্ষেত্রে যেরকম হয় না বাড়িতে কিছু মেডিসিন থাকলে সেগুলো তারা মানে খেয়ে নিল, যাতে ঠিক আছে সাময়িক হয়তো অ্যাসিডিটি গ্যাস হয়েছে, কিন্তু কমেনি, সেই রাত্রি কমেনি। সেই রাত্রি ওনার এরমও গেছেন যে সারা রাত ঘুমোতে পারেননি, মানে শুতে পারছেন না, শুইয়ে দিলেই মানে এমন কন্ডিশন হয়ে যাবে যে মানুষটার বাঁচবে কিনা সেটাই একটা ব্যাপার। তো ওনাকে সারা রাত বসিয়ে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে ওনার মানে থ্যাঙ্কস টু ওনার মেয়েকে বা ওনার ছেলেকে, ওনার ওয়াইফকে, যে ওনারা বসিয়ে রেখেছিলেন মানুষটিকে সারা রাত। তো বসানোর পর পরের দিন ওনারা ডক্টর দেখান। ডক্টর দেখাতে গিয়েছেন, প্রথম গ্যাস্ট্রোলজি দেখান। তো দেখানোর পর বললেন সেরকম কোনো সমস্যা নেই আপনার, সব টেস্ট করিয়েছেন। আচ্ছা, ওনার সুগার ছিলেন। তো ভাবলেন সুগারের কিছু প্রবলেম কি, যেহেতু টেস্ট করিয়েছেন। করার পর বলছেন না সুগারও নর্মাল, তাহলে কেন সমস্যা হচ্ছে? তো এবার একটা ডক্টরের পর একটা ডক্টর রেফার করছে যে কি থেকে হতে পারছে। তো কিডনি ডক্টর দেখিয়েছেন, সেখানেও কোনো প্রবলেম নেই। তো বাড়ি ফিরে আসেন, বাড়ি ফিরে আসে কোনো কিছু হচ্ছে না। ওষুধ দিয়েছেন, টেস্ট করিয়েছেন, সেগুলোই চলছে, তবুও শরীর ঠিক হচ্ছে না। তো বাড়িতেই আছেন, কাজে টাজে যাচ্ছেন না। হঠাৎ করে কি হয়, মানে শরীরটা রোগা হতে থাকে, মানে শুকিয়ে যায়, কোনো কিছু খাবার খেতে পাচ্ছে না। আচ্ছা, তারপর আপনার মানে হয় না জল খেলে জলটা বমি হয়ে উঠে যাচ্ছে, মানে যাই খাচ্ছে তাতেই যাই বমি খাচ্ছে হচ্ছে? উঠে যাচ্ছে, পেটে রাখতে পারছে না। আর ম্যাম এটা আস্তে আস্তে ডিটোরিয়েট করছে? একদম, প্রথম একদম। দিকে তো অতটা ছিল না বলছো। প্রথম থেকে অতটা ছিল না, ডে ওয়ানে অতটা ছিল না। এবার ডক্টর দেখিয়েছে যেরকম হয় সাধারণত, আর ওনারা মানে সায়েন্টিফিক্যালি বিলিভ করতেন যে নেগেটিভ কিছু আছে কিনা সেটা ওনারা বিলিভ করতেন না তখন, সেক্ষেত্রে সেই হিসেবে দেখাননি।
তো সায়েন্টিফিক্যালি যিনি বাস্তু করেছেন তিনি ভুল করেছেন, ঠিক আছে। ওনাদের ঈশান কোণে রান্নাঘর করে দিয়েছেন আর অগ্নিকোণে বাথরুম করে দিয়েছেন। তো এটাও তো মারাত্মক একটা নেগেটিভিটি ওনার হেড অফ দ্য মেম্বারে পড়বেই, তাই না? শুধু হেড অফ দ্য মেম্বার না, বাকি ফ্যামিলির মধ্যেও আসবে। তো তারপর ওনারা মেডিসিন খেতে লাগলো প্রায় 3 মাস। 3 মাস গড়িয়ে গেল। গড়ানোর পর রোগা হতে থাকলো, মানে শরীর পুরো একদম হাড়ে আর মাংস পুরো মিশে যায়, এরকম ব্যাপার। তারপর ওনারই পরিচিত একজন দেখতে আসে, ব্যবসা সূত্রের ওনার বন্ধু আর কি। বললো, দাদা হঠাৎ করে তোমার এরকম কি এমন হয়ে গেল যে তুমি এরম হয়ে গেলে? যেখানে 65 ওয়েট, সেখানে ওনার ওয়েট এসেছে 45। কতটা 3 মাসে ডিটোরিয়েট করেছে 20 কিলো কমে গেছে? 20 কিলো ওয়েট 3 মাসে। অনেক কিন্তু 20 কিলো। হ্যাঁ, মানে মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধু হাত পার ফেসটা দেখা যাচ্ছিল। উনি তো কিছু খেতে পাচ্ছেন না, জলটা অব্দি নিতে পাচ্ছেন না, বমি হয়ে যাচ্ছে। আমরা যদি কিছু ইনটেক না করি তাহলে আমাদের বডি চলবে কিভাবে? প্রোটিনই তো নেই না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরকম হয়। তো উনি নিয়ে যান একজনের কাছে। তো সেখানে যথারীতি যেরকম হয় আর কি, দেখবেন ঝাড়ফুঁক করে বা একটা কবজ তাবিজ দিয়ে দিল, বাড়ি চলে আসলো। তারপর ওনাকে ওখানে বলেছে আপনাকে কেউ কিছু করে দিয়েছেন, মানে বান মারা বা কিছু খাইয়ে দিয়েছেন। সবার শিক্ষা টোটালি ডিফারেন্ট না, এক তো নয়। সঠিক হলে সঠিক ধরতে পারতেন। তো এবার যথারীতি ওরম হয়, কবজ তাবিজ নিয়ে উনি চলে আসেন। আসার পরে সেই একই সমস্যা, কোনো কিছু কাটছে না। আচ্ছা, ওনারা তারপরে হসপিটালাইজ হন পার্সনটা। আচ্ছা, হসপিটালগুলো ওনারা বলেছিলেন আমাকে, কলকাতার বড় বড় হসপিটাল, 3টে হসপিটাল ওনারা থাকেন, অ্যাডমিটও ছিলেন। আচ্ছা, সেখানেও কোনো ডক্টর, টপ মোস্ট ডক্টররা ওনাকে দেখছেন, রোগ ধরা পড়ছেন না। ওষুধ এদিকে দিচ্ছে, টাকার পর টাকা বেরোচ্ছে। টাকার পর টাকা চলে যাচ্ছে, মানে কত যে টাকা ওনাদের ব্যয় হয়েছে আনকাউন্টেবল। তারপর বাড়ি চলে আসছে, ওষুধ খাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে না, আরো অন্য জায়গায় দেখাচ্ছেন, উড়িষ্যায় দেখিয়েছেন ওনারা, টপ হসপিটালে উড়িষ্যা দেখিয়েছেন। ভর্তি ছিলেন উনি ওখানে প্রায় 15 দিন। 15 দিন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেখান থেকেও ফিরে চলে আসে। আসার পর কি হলো ওনার, এই যে আমাদের হাতের যে রক্ত চলাচল করে যে শিরাগুলো হয় না, ওগুলো শুকিয়ে যায়, হাতগুলো মুড়তে পারছে না, এরম হয়ে যায়, ঠিক আছে। মানে এরম কন্ডিশন হয়ে যায়। দিয়ে তারপর ওনারা যেটা হয় যে একজনকে তো দেখিয়েছেন, এমনি ওনারা বলেছেন যে কেউ কিছু করিয়েছে বা এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে ঠিক মানে বলেছেন, দিয়েছেন যখন ঠিক হয়ে যাবে, চলে আসে। আর কাউকে দেখায়নি, যেহেতু দেখিয়েছেন একজনকে। দিয়ে তারপর ওনারা সেখানেও ঠিক না হতে চেন্নাই যান, ওখানে হসপিটালে দেখান। ওখানেও স্টে করেছেন প্রায় 1 মাসের মতন। ওখানে বললেন যে একটা ডক্টরের বোর্ড বসেছিল যে কেন হচ্ছে, সেখানেও রোগ ধরা পড়েনি। আচ্ছা, সেই সূত্রে তার আগে আমার কাছে একজন আসেন আর কি, ওনাদেরই পরিচিত আর কি। তিনি ওনাদেরকে আমার মানে খবরটা দেন যে এরকম একজন আছেন, তো আপনি একবার দেখাতে পারেন। উনি বললো, আমরা তো দেখিয়েছিলাম কিন্তু ঠিক তো হচ্ছে না, এটা কোনো মেডিকেলি প্রবলেম আছে হেলথের, তো আমার মনে হয় না আর দেখিয়ে কোনো লাভ হবে। যেটা হয়, এক তো মানুষটা এরকম ভাবে ডিটোরিয়েট হচ্ছে, একটা মানসিক। মানে এটা তো খালি ওনার হাজবেন্ডের উপর হচ্ছিল, মানে প্রথম হাজবেন্ডকে দিয়ে শুরু হয়। প্রথম হাজবেন্ড হ্যাঁ, বলছেন? তারপরে আছে পুরো ফ্যামিলি। কজন ছিলেন ফ্যামিলিতে? ফ্যামিলিতে 4 জন। বাবা মা স্বামী স্ত্রী? বাবা মা, হ্যাঁ, বাবা মা, মানে হাজবেন্ড ওয়াইফ আর ছেলে মেয়ে। ছেলে মেয়ে? হ্যাঁ, হ্যাঁ, তাই 4 জন, মানে হ্যাঁ, ওই ছেলে হিসেবে বললেন। হ্যাঁ, ছেলে মেয়ে 4 জন। তো দিয়ে তারপরে যিনি বলেছিলেন, উনি ওনারই ক্লোজ হন আর কি, মাঝে মাঝে দেখতে যেতেন, বলতেন। তো ওনার ছেলেই বললেন তখন যে ঠিক আছে মা, আর কাকু যখন বলছেন তুমি একবার চলো না, একবার দেখিয়ে আসি, লাস্ট অপশন, ঠিক আছে। কারণ বাবা তো এরকম হচ্ছে। ইনফ্যাক্ট বাবা এরকমও কন্ডিশন এসে আমার কাছে বলছেন যে বাবা ডেকে বলছেন যে আমি মনে হয় আর সুস্থ হব না মেয়েটিকে, যেহেতু ফ্যামিলি মেম্বারের মেয়েটি বড়, তো তোর মাকে আর মানে ভাইকে দেখবি। ব্যবসা করতেন, যাবতীয় যেখানে যা আছে সবকিছু দেখে নিবি, আমি আর সুস্থ হব না, মানে এরকম হাল ছেড়ে দিয়েছিল আর কি। একটা বিছানায় শুয়ে থাকতেন, হাঁটাচলা তো করতে পারতেন না। বললাম 45 কিলো ওয়েট হয়ে গেছে। তো তারপর এরকম হওয়ার পর ওনার ছেলের কথা শুনে মেয়েটি আসে, তখন হাজবেন্ডকে নিয়ে আসতে সেকেন্ড বারে নিয়ে এসেছিলেন,
মানে একসাথে এসেছিলেন আর কি, সেকেন্ড টাইম। প্রথম টাইম তো এরকম শরীরের জন্য নিয়ে আসতে পারেনি। দিয়ে আমি বললাম দেখুন, আর প্রথম আমি বললাম যে কি সমস্যা আছে, আমি তো সবই শুনলাম, আমাকে মানুষটিকে একবার দেখতে হবে সামনে থেকে, বাড়িতে যা ডিটেলস হয়। কারণ আমার লাগছে বাড়িতে বাস্তুর সমস্যা আছে আপনাদের, শুধু বাস্তুর সমস্যা না, নেগেটিভ কিছু আছে যার জন্য আপনাদের এত ক্ষতি করেছে, ঠিক আছে, যার জন্য মানুষটার এই হেলথ প্রবলেম। আর হেলথ গেলে তো উনি তো স্টেবল না, বিজনেস এমনি ডাউন হবে, বিজনেস বন্ধ হয়ে যায় ওনার, মানে দোকানটা টোটালি স্টপ, রোজগার তার জায়গাটা পুরো বন্ধ। যেটুকু ওনার মানে ডিপোজিট ছিল সেটুকু দিয়েই ওনার চিকিৎসা চলছিল। আর এতগুলো হসপিটাল মানে অনেক খরচা, টপ মোস্ট হসপিটাল। তো সেই ক্ষেত্রে উনি বললেন ঠিক আছে আমি নিয়ে আসার চেষ্টা করবো। তো আমি জিনিস দিলাম যে যাতে মানুষটা আসতে পারে একটু মানে এনার্জি নিয়ে। তো জিনিস দেওয়ার পর উনি আসেন আমার চেম্বারে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে চারজনই আসেন সেকেন্ড টাইমে, ঠিক আছে। দিয়ে আমি মানুষটিকে দেখি। তো আমি বললাম যে এনার তো হেলথ প্রবলেম সেরকম মানে ইন্টারনাল যা প্রবলেম আছে এরকম কিছুই নেই, ইন্টারনাল প্রবলেমের জন্য হচ্ছে না, মেইন প্রবলেম আপনাদের বাস্তুতে। দেখুন আমাকে তো সত্যি কথা বলতে হবে, না হলে কি করে হবে, তাই না? তো মিথ্যে কথা বলে তো হবে না। অনেকে আবার এটাও ভাবে যে আমাকে ভয় দেখিয়ে টাকাটা টানার চেষ্টা করছে অনেকে। হ্যাঁ, অনেকের এটা ধারণা এই থাকে ধারণা একদম। থাকে তাই ঠিকই। জন্য অনেক মানে আমার লোকেরা ভাবে যারা যে না, আছেন বলেন না, বলেন না। বলেন না। কিন্তু আমাকে সত্যি বলতে হবে, সত্যি না বললে তো হবে না। রোগটা কি হয়েছে পেশেন্টকে যদি আমি নাই জানালাম, তো সেই ক্ষেত্রে উনি ওষুধটা ডক্টর দিয়েছেন উনি এমনি খেয়ে নেবেন, সেটা তো নয়। এখনকার সময়ে সবাই মানে কি রোগ হয়েছে ডক্টর কাছে, মানে ডক্টরের উচিত ডেসক্রাইব করা আর পেশেন্টও শুনতে চান, সেই হিসেবে উনি ওষুধটা ইনটেক করেন। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বললাম দেখুন ভয় পাবেন না, ঠিক আছে, এতদিন আপনারা এত জায়গায় দেখিয়েছেন, এত হসপিটাল বা যেটা হয় অ্যাস্ট্রোলজার তান্ত্রিক গুণিন আপনারা দেখিয়েছেন, কেউ কিছু ধরতে পারেনি। তো সেটা ওনাদের ব্যাপার। আপনি আমার কাছে এসেছেন, আমি বলছি আপনাকে, আপনি বিশ্বাস করুন আপনার বাস্তুতে সমস্যা, আপনার হাজব্যান্ডের হেলথে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দিয়ে বললেন তাহলে ম্যাম মানে কি করা যাবে, সলিউশন কি? বললাম দেখুন বাস্তু ভিজিট না করলে তো আমি কিছু বলতে পারবো না, আগে আমাকে ভিজিট করতে হবে না ওনার বাড়িতে, কোথায় কি আছে সমস্যা, এক সায়েন্টিফিক্যালি কি আছে, এক মানে নেগেটিভ কি আছে, তাই না? তো আমি ওনাকে একটা ডেট দিলাম যে ঠিক আছে আপনারা যান, আপনারা আর ভয় পাবেন না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে। আমাকে অন্তত 3-4 মাস সময় দিন, মিনিমাম 3 মাস সময় আমাকে দিতে লাগবে। কারণ একটা মানুষ তো অতটা মানে ডিটোরিয়েট হয়েছে, তাও এটা সেটা ম্যাম ফিনান্সিয়ালি। ক মাসের মধ্যে, এটা 7-8 মাসের মধ্যে এনার এরকম অবস্থা? এটা প্রায় ওনাদের বললাম না 3 মাসের মধ্যে ওয়েট কম, তার 3 মাস ওনারা দেখিয়েছেন, হ্যাঁ, প্রায় 1 বছরের মধ্যে এই সিচুয়েশন হয়েছে ওনাদের। সেই 1 বছরের জিনিসটা 1 মাসে বা 1 সপ্তাহে হবে না ঠিক। কোনোভাবেই সম্ভব না, কিন্তু পেশেন্ট তো চাইবে আমার যত মানে তাড়াতাড়ি পারি হ্যাঁ আমরা ঠিক রোগটা করি। যত তাড়াতাড়ি ঠিক করানো যায়, কিন্তু সেটা তো সম্ভব না, সম্ভবই না। তাই না? তো সেই ক্ষেত্রে আমি বললাম দেখুন সময় দিতে লাগবে আর ধৈর্যশীল হতে হবে আপনাকে। আপনি যদি আমার উপর বিশ্বাস রেখে আপনি যদি সময় নিয়ে করেন, আপনি 3 থেকে 4 মাসের পর আপনার মানুষটিকে সুস্থ আপনি দেখতে পাবেন, এইটুকুন কথা আমি আপনাকে দিতে পারি, ঠিক আছে। তো যথারীতি মানে ওনার ওয়াইফ কান্নাকাটি করে, আমার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি আরামসে বাড়ি যান, শান্তভাবে যান, আপনি ভাববেন আজ থেকে আপনার হাজবেন্ড সুস্থ, হুম। ঠিক আছে। আর ওনাকেও এটা মানে উনি যে নেগেটিভিটি বলতেন না, ঢুকিয়ে দেবেন যে তুমি সুস্থ, আর কোনো টেনশন নেবে না, আমি এই ডেট দিচ্ছি আপনাদেরকে, আমি আপনার বাস্তু ভিজিট করতে যাব। তারপর এবার যথারীতি সেই ডেট আসলো, বাস্তু ভিজিট করতে গেলাম। বাস্তু ভিজিট করব কি সেখানে যা ইনসিডেন্ট, মানে প্রথমে বাড়িটায় পা রেখেছি, মানে পাটা আমি রাখতে পারছি না, এমন নেগেটিভ, পাটা আমাকে পিছন দিকে হাঁটিয়ে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এরকম হওয়ার পর আমি বললাম মানে ওনারা তো ভয় পেয়ে গেছেন যে আমি ঢুকছি না কেন, পিছিয়ে গেলাম, ওনাদের লোক ছিল না আমার সাথে। দিয়ে আমি বললাম দাঁড়ান 5 মিনিট ওয়েট করুন, এটা অনেক মারাত্মক একটা সমস্যা, তো এইভাবে এন্ট্রি আমি নিতে পারবো না। কারণ আমি জানতাম যথারীতি যেরকম মানে হয় না অতটা ডিপলি হবে না, যেটার জন্য আমি পিছিয়ে গেছি। তো আমি বললাম ওয়েট করুন, বলে আমি ওখান থেকে সবটা দেখলাম, দেখে 5 মিনিট পর আমি বাস্তব মধ্যে এন্ট্রি নিলাম। বাইরেই বসেছিলাম, ওনাদের বাইরে মানে বাইরে চেয়ার দিয়েছিলেন ওনারা, বাইরে বসেছিলাম।
দিয়ে এন্ট্রি নেওয়ার পর প্রথমেই দেখলাম যে ওনাদের, বললাম না ঈশান কোণে রান্নাঘর করে নিয়েছে, যাকে দেখিয়েছিলেন তিনি বলেছেন ভালো, কারণ আপনি তো রান্না করবেন, খাবার খাবেন, খাবার তো ভালো, ভগবানের জায়গা ওটা। কিন্তু যেটা হয় নলেজ না থাকলে। আর অগ্নিকোণে বাথরুম করে দিয়েছেন। অগ্নিকোণ আমাদের ফিনান্সিয়াল জায়গা, তো সেই জায়গাটাকেই স্টপেবল করে দিয়েছে। এটা হলো প্রথম ঘটনা। তারপর আমি দেখলাম যে ওনাদের বাস্তুতে মানে কালপুরুষ হয় না, কালপুরুষ? হ্যাঁ, আমি জানি এটা। হুম, ছিল? হ্যাঁ, কি করে, মানে কেউ পাঠিয়েছে? কেউ পাঠিয়েছি বলতে যেরকম বিজনেস করেন উনি, ঠিক আছে, ও, সেই মারফতে ওনার শত্রু। কালপুরুষ ক্রিয়া করা হয়েছে? হ্যাঁ। তো এটা কি হয় মানে কেউ যদি নেগেটিভ করে সেই ক্ষেত্রে মানে যিনি করছেন পাকাপুক্ত না, জানে সে? হ্যাঁ মানে একদম পাকাপোক্ত, ঠিক আছে। তো সেই সূত্রে উনি পাঠিয়েছেন, পাঠানোর পর মানে তারপর থেকে ওনাদের ফ্যামিলিতে এরকম সমস্যা দিয়ে, কাজটা তো খুব টাফ। দেখুন, খারাপ জিনিস করা যতটা সহজ, ওটাকে ঠিক হুম। করা ততটাই কঠিন। ওর বেশি সময় লাগে। হ্যাঁ, প্রচণ্ড সময় সাপেক্ষ, এনার্জি লাগে, প্রচণ্ড হাই, হুম। ঠিক আছে। যিনি করেন তারও ওপর এফেক্ট আসতে পারে, কারণ এটা তো টোটালি নেগেটিভ না। নেগেটিভ করাটা খুব ইজি, 5 থেকে মানে 10 দিনের মধ্যে হয়ে যাবে, কি তাও লাগবে না, 5 থেকে মানে 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু ওটাকে পজিটিভে আনতে আপনার 5-6 মাস মানে সময় লেগে যাবে, যদি বেশি দিনের হয় আর কি। তো এরকম হয় দিয়ে আমি সবটা দেখে আসলাম। দেখে আসার পর আমি বললাম কোনো সমস্যা নেই, সেফ গার্ড দিয়ে আসলাম যাতে যিনি আছেন আর বাকিরা আছেন ওনাদের ক্ষতি না হয়। হুম। তো দিয়ে আসার পর তারপরে আমি আবার নেক্সট টাইম আমাকে 2বার ভিজিটে যেতে হয়, ওনাদের বাড়িতে বসে ক্রিয়া করতে হয়। আবার তার আগে আমি জিনিস মানে ওনাদেরকে আমার জায়গা থেকে বানিয়ে ওনাদেরকে পাঠানো হয় প্রথমবার, সেটা ওনারা করেন যথারীতি যেই হিসেবে আমি বলেছি সেই হিসেবে করেছেন। তারপর নেক্সট টাইম আমি ওনাদের বাড়িতে গেছিলাম, গিয়ে ওখানে যাবতীয় ক্রিয়া করে এসেছি। করে আসার পর তারপর আমি বললাম, আমি বলে একটা কথাই বেরিয়ে এসেছি, আপনাকে আমি বলেছি 3 থেকে 4 মাস, ঠিক আছে, 3 থেকে 4 মাস আপনার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে, বাকি যাবতীয় আপনার বাড়িতে সমস্যা আছে। দেখুন সায়েন্টিফিক্যালি ওগুলো না সরালে ওটা তো হবে না, তাই না, ওটা সায়েন্টিফিক্যালি, বাট নেগেটিভ যেটা ছিল আপনার মানে 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 আপনার এই ঘটনাটাতে আমার একটা জিনিস ভালো লাগলো, যে খালি মানে ঈশান কোণ এবং অগ্নিকোণে যদি তুমি পায়খানা বাথরুম করো, এই পায়খানার বা বাথরুম বা আপনার এই কি না রান্নাঘর করো, তাতে কিন্তু এতটা এফেক্ট পড়তো না যতটা না ওই নেগেটিভটা থাকার কালপুরুষ কারণে। ব্যাপারটা। হ্যাঁ, ম্যাম, এই কালপুরুষটা কি একটু ছোট করে রাখবেন? মানে এটা আমার কাছে না অনেকে, মানে আমি শুনেছি কিন্তু অতটা ঠিক আমি জানি না। এটা কি আমার কালপুরুষ তন্ত্রতে ঢুকছি? একদম। ঠিক। কালপুরুষ একটি নেগেটিভ এনার্জি, যেটা দিয়ে অনেক জঘন্যতম কাজ করা হয়, মানে যারা করেন খুব বাজে, ঠিক আছে, মানে অন্যের ক্ষতি করা বাস্তুতে, ফিনান্সিয়ালি হোক, হেলথ প্রবলেম হোক, সাপোজ ধরুন কোনো টিনেজার মেয়ে আছে, ওদের মধ্যে ইনপুট করে দেওয়া, মানে কেউ চাইলো কোনো একটা মেয়েকে কিন্তু পাচ্ছে না, ওই কালপুরুষের মাধ্যমে ক্রিয়া করালো, ক্রিয়া করিয়ে ওই মেয়েটিকে, মানে ওই হ্যাঁ বশীকরণটা মতো? এক্স্যাক্টলি বশীকরণ ওটাকে বলবো না আমি। ও তো খারাপ তাহলে, মানে হ্যাঁ কাজটা। একদমই তাই, খুব মারাত্মক খারাপ ম্যাম, জিনিস। আপনি এই ধরনের খারাপ, মানে এই ধরনের সৎকর্ম করেন নাকি সব খারাপ ভালোই কাজ করেন? অ্যাকচুয়ালি আমি ভালো করি, খারাপ বলতে এগুলো তো খারাপ, হুম। আর এগুলো যারা মানে আমি করি না, খারাপ, খারাপ করলে নেগেটিভ আমার মধ্যে আসবে, স্বাভাবিক। তাই না, তাহলে মানে আমার লাইফে সব কিছু সমস্যা হবে, আপস অ্যান্ড ডাউন প্রবলেম হবে, তো নেগেটিভটা আমি যাই না, আমি দেখি পজিটিভ। এই যে যেই পার্সনটার কথা আমি আপনাকে বললাম উনি আসলেন, ওনাকে তো করিয়েছেন কেউ একজন, বাট ওনাকে সুস্থ করতে তার জন্য আমাকে তো ক্রিয়াটা করতে লাগবে, তাই সুস্থ করা, ভালো করা, এই কাজগুলো আমি করি, মানে নেগেটিভ কাটানো, মানে নেগেটিভ ক্রিয়া করাবো, কেউ আসলো এই আমাকে বশীকরণ, এটা এই অমুক ব্যক্তিকে আমার চাই, মেয়েকে বশীকরণ করিয়ে দিতে বললো, আমি বললাম না, এরকম আমি করি না। ধরুন কেউ মিথ্যে কথা বললো, আমি সবাইকে এই প্রশ্নটা করি যেটা আপনাকেও করবো, এবং হ্যাঁ, আপনাকে আমি গিয়ে বললাম মিথ্যে কথা, হ্যাঁ, ধরতে পারেন? একদম অবশ্যই,
আপনি কি বলছেন যে মানে আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আপনি যখন আমার গেটের ভেতরে এন্ট্রিটা নেবেন তখনই আমি বুঝতে পারবো আপনার মনে কি চলছে। আপনাকে মুখে বলতে হবে না যে আপনি পজিটিভের জন্য এসেছেন নাকি নেগেটিভের জন্য এসেছেন। পজিটিভ হলে আমি বসিয়ে কথা বলি, নেগেটিভ হলে ওখান থেকেই বলি যে দাদা আপনার কাজ হবে না, বা আপনি যার জন্য এসেছেন আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি এখান থেকে বেরিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। বাহ, বাহ। তাহলে এবার আমরা কিসে ঢুকবো তাহলে? তন্ত্রতে? হ্যাঁ, এবার তন্ত্রতে আরেকটা ইনসিডেন্ট আমি বলি। নিশ্চয়ই। এটা কি তন্ত্র রিলেটেড? হ্যাঁ, কি একদম। কি আছে, কি ক্রিয়া আছে এটাতে? একটি ছেলে মানে একটি মেয়ে, দুজনের সম্পর্ক ছিল। মানে কি ধরনের ক্রিয়া, মানে বশীকরণ, মানে বশীকরণ, বশীকরণ। বশীকরণ? হ্যাঁ, তো সম্পর্ক ছিল। তো ওনাদের সম্পর্ক অনেক দিনেরই সম্পর্ক, ছেলে মেয়েটি। তো সম্পর্ক সুন্দর চলে। সামহাও কোনো রিজনের জন্য মেয়েটি ছেলেটির সাথে আর থাকতে চায় না। মেবি কোনো ইস্যু হয়েছে, বা ওনাদের সমস্যা, ওটা পার্সোনাল। তো সেই কারণে মেয়েটি মানে ছেড়ে চলে আসে ছেলেটিকে। সম্পর্ক রাখবে না, কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু ছেলেটি যথারীতি মানে নক করে যে তুমি আমার সাথে কেন কথা বলছো না, ফোন কেন তুলছো না, যেটা হয় জেনারেলি হুম, সম্পর্কে। হুম। তো মেয়েটি যেরকম রিপ্লাই দেয় যে না আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমার ঠিক লাগছে না, সম্পর্ক এখানেই এন্ড। কেন কি রিজন বলে দিয়ে এন্ড করেছে। দেওয়ার পর এবার সেটা কি আপনি জানেন? কেন কি রিজন, হুম। দেখুন এটা তো পার্সোনাল, এটা আমরা হ্যাঁ, এটা এইভাবে ঠিক না, এটা বলতে ঠিক পারি না। না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেহেতু অনেক দিনের সম্পর্ক, একটা অ্যাটাচমেন্ট থাকেই। তো ছেলেটি এখন মেয়েটিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক আছে, কোনোভাবেই ছাড়বে না। ঠিক আছে, খেতে বসতে শুতে অলওয়েজ মানে ওই মেয়েটিই চলছে ওর মাথাতে। কিভাবে আমি ওকে পাবো, কেন আমাদের সম্পর্কে ডিস্টেন্স হলো, কে করালো, কেন হলো, কোথা থেকে হলো, মেয়েটির হঠাৎ করে কি এমন হয়ে গেল যার জন্য মেয়েটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেট যে ওনাদের দুজনেরই কিছু সমস্যা সেটা বুঝতে চাইছে না। ঠিক আছে, ভাবছে যেটা হয় অন্য কারোর জন্য ছেড়ে চলে যাচ্ছে কিনা, হুম। মানে এটা তো প্রথম মেয়েটির কারণ হতে পারে। হ্যাঁ অন্য কাউকে পছন্দ হয়েছে কিনা যার জন্য ছেড়ে চলে গেছে আমার। তো এরম হয়, তো মেয়েটি বোঝায় যে না এরম কিছুই না, বাট সম্পর্ক আর মানে সামহাও অন্যদের কোনো প্রবলেমের জন্য রাখতে পারবে না। শুনে না, তো কোনো একজন তান্ত্রিকের কাছে যান ছেলেটি। যাওয়ার পর এবার যেরম বলেন যে এরম আমি একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ভালোবাসতাম, কিন্তু কোনো কারণের জন্য আমাদের মধ্যে, এবার তাকে কারণটা বলেছে কিনা সেটা অবশ্যই বলবে, নাহলে ক্রিয়াটা কিভাবে করবে, তাই না? খুলে না বললে কিভাবে তন্ত্রটা হবে, সবটাই বলতে হবে। তো বলেছে, দিয়ে বলার পর যে মেয়েটিকে আমার কাছে ফিরিয়ে দিতে লাগবে যেভাবেই হোক, আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু মেয়েটিকে আমাকে ফিরিয়ে দিতে লাগবেই, অ্যাট এনি কস্ট। ঠিক আছে, তো দিয়ে ঠিক আছে, যার কাছে গেছিলেন উনি বললেন হয়ে যাবে, তুই বাড়ি যা, চিন্তা করার দরকার নেই, লামসাম অ্যামাউন্ট বলেছেন। তো ছেলেটি মানে ফিরে পাওয়ার জন্য যা যা জিনিসপত্র মানে তান্ত্রিকটি চেয়েছেন ওনার কাছ থেকে দিয়েছেন ছেলেটি, সব কিছু দেওয়ার পর এবারে ওটা তো দেখুন, ছেলেটি যাচ্ছে ভালোবাসতেন সেই কারণে মেয়েটিকে পাওয়ার জন্য, সে তো জানে না যে কিভাবে আমার কাজটা হবে, নেগেটিভ ওয়েতে হবে নাকি পজিটিভ ওয়েতে হবে, তাই না? আর যিনি কাজ করবেন তাকে তো দক্ষ হতে হবে, বা সঠিক ওয়েতে কাজ না করতে পারে, প্রপার ওয়েতে, স্টেপ বাই স্টেপ। তো ছেলেটি দেখুন ছেলেটি কি করবে, সে তো ভালোবাসতো, তাই না? সে তো মানে একটা ইমোশন এতদিনের ছিল, তো ছাড়াটা স্বাভাবিক যন্ত্রণার। তো দিয়ে এবার বাড়ি চলে আসে, সব তথ্য দিয়েছে ওনাকে, উনি কাজ করেছেন, উনি বলেছেন যে তুই বাড়ি যা, 7 দিনের মধ্যে দেখতে পাবি মেয়েটি তোকে ফোন করবে, কথা বলবে। ঠিক আছে, বাট তুই এই 7 দিন ওকে মানে টাচ আপে রাখবি, মানে ফোন করবি, তুই যেরকম ডিস্টার্ব করতিস ওরকম টাচে থাকতে হবে। এবার ছেলেটি যথারীতি ডিস্টার্ব করে, মেয়েটি আর ফোন তোলে না, মেয়েটি ব্লক করে দেয়, ফোন তোলে না, নাম্বারটা সরিয়ে দেয়, সব কিছু করে দেয়। তো তার ফ্যামিলি, মায়ের নাম্বার থেকে, বাবার নাম্বার থেকে, দিদির নাম্বার থেকে অবধি ফোন এসেছে মেয়েটির কাছে, তো সব নাম্বার ব্লক করে দেয়, যোগাযোগ করতে চায় না। এবার এরম হয়, এরম কাটে প্রায় এক 15 দিন। 15 দিন হঠাৎ করে মেয়েটার যে ক্রিয়াটা হয়েছে নেগেটিভ হয়েছে না, হঠাৎ করে মেয়েটার কি হচ্ছে,
মানে এই বুক থেকে মাথা অবধি, মাথা মানে শুয়েছিল বলতে কলেজ গেছিল, কলেজ থেকে ফিরে আসলো বন্ধু বান্ধবের সাথে যেরকম সব হুম হুম। এ করে আড্ডা দিয়ে বাড়ি ফিরলো, হঠাৎ করে বলছে আমার মাথা ধরছে, মাথা তুলতে পারছে না কোনোভাবেই। দিয়ে যেরকম হয়, মা বাড়িতে ফিরেছে, মা জিজ্ঞেস করছে যে কিছু খাবে কিনা, বলছে না মা কিছু খাবো না, আমি খেয়ে এসেছি, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তুমি আমাকে একটা মেডিসিন দাও। তো মা দিয়েছে, দিয়ে মাকে বললো মা আমি একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিয়েছে সেদিন, আর মানে রাত্রিতে মা যে খেতেও ডেকেছে ওঠেনি মেয়েটি, একদম সকাল হয়ে গেছে, মাথা তুলতে পারছে না। দিয়ে যথারীতি পরের দিন আমার ক্লাসে গেছে, ক্লাস ছিল। এবার ফ্রেন্ডসরা থাকলে যেরকম বলে না যে দেখ না হঠাৎ করে মাথা এরকম ধরছে, কিন্তু আমি মাথা তুলতে পারছি না, এত ওষুধ খেলাম তবুও আমার ঠিক হচ্ছে না, কেন জানি না। তো দিয়ে বলল ও ঠিক হয়ে যাবে, দেখ না অ্যাসিডিটি আরে কিছু হয়েছে কিনা খাওয়ার বা এরকম কিছুর জন্য, খাবার ভুলভাল খাবার খাওয়ার জন্য। দিয়ে বললাম না রে আমি সেরকম কিছু খাইনি, কিন্তু দুদিন হবে, কিন্তু এরকম রেগুলার হচ্ছে, এক সপ্তাহ হচ্ছে মেয়েটির। এবারে ডাক্তারখানায় গিয়েছেন, ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার রিপোর্ট করতে দিয়েছেন যে ব্রেনের কিছু প্রবলেম হচ্ছে কিনা, নার্ভে কোনো প্রবলেম বা যেগুলো টেস্টে হয় ডক্টর। দেখানোর পর সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডক্টর বলেছেন এমনি মাথা ধরেছে হয়তো, যেটা নর্মাল প্রেসক্রিপশনে মেডিসিন দিয়েছে, মেডিসিন নিয়ে বাড়ি চলে এসেছে। সে একই সমস্যা, ঠিক আছে। সমস্যাটা আরো বাড়লো, কিরম বাড়লো, আগে যে তবুও মানে মাথাটা নিয়ে মানে ধরাটা নিয়েই যে কাজকর্ম করতো, বাড়িতে বেরোতো, এখন সেটা আর পাচ্ছে না, বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে রাত্রিবেলা একদিন মাথা আর তুলতে পারছে না, মাথাটা মানে কোনো সেন্স নেই ওর, সেন্স নেই, বলছে আমার এই বুকে যেন কেউ চেপে বসে আছে এরকম লাগছে, আর নিঃশ্বাস নিতে পারছে না, মনে হয় নিঃশ্বাসটা যেন আটকে যাচ্ছে, ঠিক আছে এরকম কন্ডিশন। তো ওনার মা ছিল সেই দিন, বাবা ছিল, ফ্যামিলিতে ওনার ভাই আছে, ভাইও ছিল, কিছুতেই কিছু হচ্ছে না। হওয়ার পর এবার ওনারা পরের দিন আবার ডাক্তারখানা নিয়ে গেছে, হঠাৎ করে কি হলো, হসপিটালাইজ করতে হবে কিনা, ঠিক আছে। মানে অ্যাম্বুলেন্সেই নিয়ে গেছে, মেয়েটির এরকম কন্ডিশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হসপিটালাইজ করেছিল, হসপিটালেও ছিল, কিন্তু সুস্থ হচ্ছে না, ডিসচার্জ করে দেয় ডক্টর, যে আপনারা অন্য জায়গায় রেফার করেছে আর কি, অন্য জায়গায় নিয়ে যান, কোনো কিছু রোগ ধরা পড়ছে না। শুধু বলছে মানে মেয়েটি নিঃশ্বাস নিতে পারছে না আর কি, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আর বলছে আমার বুকেতে যেন কেউ চেপে বসে আছে, মানে হাত পাটা যে নাড়বে সেন্স, সেন্সটাও মানে কয়দিন ছিল না, মানে যখন প্রথম প্রথম হয়েছিল হাত পাটা যে নাড়বে হাত পাও নাড়তে পারছিল না, এরকম কন্ডিশন। দিয়ে এরম আসে, ডক্টর দেখিয়ে ডক্টররা তো কোনো রোগ ধরা পড়লো না, হসপিটালে অ্যাডমিট ছিল, হসপিটালে অ্যাডমিট করার পর ওনারা ডিসচার্জ দিয়ে দেন, বাড়িতে নিয়ে আসে। ওনারই একটা মানে চেনা জানা মানে মেয়েটির বান্ধবী আমার কথা বলেন, ওনার বাড়িতে মেয়েটিকে দেখতে যায় যেহেতু বান্ধবী হয়, যে কি হয়েছে কেন হয়েছে এরকম, ওনার মায়ের সাথে কথা বলে, এই কাকিমা তুমি এক কাজ করো, তুমি, আমি একজনের কথা বলছি, আহ, তুমি যা অ্যাস্ট্রোলজার ছিল। দিয়ে উনি বললেন ঠিক আছে, এত কিছু তো দেখিয়েছি, একবার দেখিয়েই আসি ওর কথা শুনে। দিয়ে মেয়েটিকে নিয়ে যায় ও, মানে মেয়েটি বললো যে মেয়েটিকে নিয়ে যাবে কাকিমা, মানে ওনার যে মেয়েটি আছে বান্ধবী, তুমি ওকে নিয়ে যাবে সাথে করে। তো গাড়িতে করে ওরা নিয়ে আসে আমার কাছে, নিয়ে আসে কি হয়েছে যে মানে আহ, ও তো কোনো সেন্স নেই, কোনো সেন্স নেই, ওকে ধরে নিয়ে এসেছে, চোখ পুরো বন্ধ, ঠিক আছে, আর মুখ পুরো চেপে আছে, আর মানে কোনো মানে সেন্স নেই, কিচ্ছু নেই, মাথা তো মানে যে নর্মাল একটা পার্সন বসে থাকে না এরম ভাবে বসতে পারছে না, মাথা তুলতে পারছে না আর কি, ধরে নিয়ে এসেছে এইভাবে। দিয়ে আমি বললাম মেয়েটি তো কথা বলার মানে এতে নেই। দিয়ে আমি বললাম দেখুন কিছু নেগেটিভ আছে, ওনাদেরকে তো আর সবটা আমি খুলে বলতে পারি না সেই সময়টায়। দিয়ে আমি বললাম এটা কোনো নেগেটিভ এনার্জি আছে যার কারণে এনার এই সব সমস্যা হচ্ছে, এটা করণীয় করতে হবে। দিয়ে ওনার মা কান্নাকাটি করছে, বলছেন দেখুন আমার মেয়েকে ঠিক করতে লাগবে কোনোভাবেই হোক, ঠিক আছে। তো আমি বললাম যে একটু সময় সাপেক্ষ, কারণ যে এনাকে অন্য কেউ ক্রিয়া করেছেন, যার কারণে এনাকে পাওয়ার জন্য, আমি এটুকু বলেছি এনাকে পাওয়ার জন্য, সবটা তো বলতে পারি না। আপনি এটা কি করে বুঝলেন, আমি এটা আপনাকে জিজ্ঞেস করবো যে কোনটা? মানে এই যে ক্রিয়াটা হয়েছে হ্যাঁ ওনাকে পাওয়ার জন্য,
হ্যাঁ, এটা আপনি কি করে বুঝলেন? মানে কি গণনা করেছিলেন? মানে ফেস দেখে বোঝা যায়, ফেস দেখে বোঝা যায়। সিম্পটমস ডক্টর যেমনি বুঝতে হ্যাঁ, পারে কি একদম, হয়েছে, একদম, একদম, তো একদম, বোঝা যায়। একদম। ম্যাম চেয়েছিল তো ওকে পাওয়ার জন্য, তো হ্যাঁ, ক্ষতিটা কেন হলো? দেখুন মানে এটা এটা ছেলেটির, এটা কি আছে স্টোরিতে? হ্যাঁ, একদম। ঠিক আছে, তাহলে আমি এগোই তাহলে। আমি হুম। মাঝখানে এরকম জিজ্ঞেস করি। দিয়ে তারপর কি হয়েছে, এবার আমি বললাম যে ওনাকে পাওয়ার জন্য এরকম কিছু করেছে, ঠিক আছে, তো চিন্তা করার কারণ নেই, একটু সময় সাপেক্ষ, বাট ঠিক হয়ে যাবে আপনার মেয়ে। যেগুলো যেগুলো আমি বলবো সেইগুলো আপনি করবেন, একদম নিয়ম মাফিক। একটু নিয়ম ভুল হলে কিন্তু কিছু হবে না, মেয়েটি সুস্থ হবে না, আমি এরমই বললাম। বললো হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমি সব করবো নিয়ম অনুযায়ী। আমি বললাম হ্যাঁ, কোথাও যদি কোনো মিস্টেক হয়, হয় না অনেক ক্ষেত্রে, হতেই আপনি পারে। আমাকে খুলে বলবেন, লুকোবেন না কিছু কিন্তু। হুম, যদি লুকোন সেটা আপনারই সমস্যা, আমার কিন্তু না, ঠিক আছে? আর মেয়েকে যদি বাঁচাতে চান, যেটা বলবো সেটা করতে হবে। দিয়ে এবার উনি আসলেন, সব জিনিসপত্র আমি দিলাম, বাড়িতে গিয়ে সব করলো, সমস্ত করলো, ঠিক আছে। কিছু জিনিস দিয়েছিলাম মাখার জন্য, আচ্ছা, কিছু ওনাকে মানে মেয়েটিকে পড়তে দেওয়া হয়েছিল, বা আদার্স যা করণীয় ছিল প্রোটেকশনের জন্য সব কিছু দিয়েছি। ধীরে ধীরে মেয়েটি 2 দিন লাগলো, 2 দিনের মধ্যে মাথা ব্যথাটা ছাড়লো, নর্মাল এতে ফিরে আসলো, দুর্বলটা কাটেনি, বাট নর্মাল এতে ফিরে আসলো। খাবার টাবার খাচ্ছে, খিদে পাচ্ছে বলছে যে মা আমি খাবো, খিদে পেয়েছে আমার, ঠিক আছে। তো আমার কি হয়েছিল আমি জানি না মা, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আমি তো কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়লাম, তারপরেও তো মানে কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়লাম, তারপর আর কোনো সেন্স নেই মা, কি হয়েছিল আমার। দিয়ে ওর মা মানে সবটা আর বলেনি মেয়েটিকে, যে যেরম হয় অসুস্থ হয়ে গেছিল এই জন্য। তো এখন তো তুই ঠিক আছিস? বললো হ্যাঁ মা ঠিক আছে, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে দাও। বলে মেয়েটি খাবার খেলো। আর মেয়েটির মাকে আমি বলে দিয়েছিলাম প্রতিদিন অন্তর আমাকে ইনফরমেশন দেবেন, কারণ আমাকেও জানতে লাগবে অবভিয়াসলি কি হচ্ছে না হচ্ছে না, কতটা ইমপ্রুভ করেছে, তাই না? কারণ আমার এখানেও কিছু ক্রিয়া থাকে, শুধু যে ওনাকে দিয়ে দিয়েছি সেটা নয়, দিয়ে দিলেই যে কাজ শেষ হয়ে যায় এটা একদমই না, ওনাকে দেওয়ার পরেও কিছু করণীয় থাকে আমাদের, যেগুলো রেগুলার করতে হয়, ঠিক আছে। তো ওনার মা খবর দিতেন প্রতিদিন ফোন করে, মেয়ে আজকে একটু সুস্থ, আজকে খাচ্ছে, বা আগের থেকে বেটার কথা বলছে, বাড়ির বাইরে যাচ্ছে, এইভাবে হয়। দিয়ে লাস্ট আমি ওনার মাকে বলেছিলাম, আমি মেয়েটির সাথে আলাদাভাবে কথা বললাম। মেয়েটি প্রথমে মানছিল না, যে আমার সম্পর্ক মানে যে ছিল বলে মানছিল না, একদমই মানছিল না। আমি বললাম কি অবস্থা হয়েছিল, তোমার মা তোমায় কিছু বলেছে? বললেন না মা বলেছে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো ডক্টর দেখিয়েছেন, সুস্থ হয়েছে। আমি বললাম তোমার যার সাথে সম্পর্ক ছিল তোমায় কিছু বলতে হবে না, তুমি এখানে বসো, আমি যেগুলো বলবো সেগুলো ঠিক কিনা বলো। দিয়ে বলছে আমি ওকে বললাম যে তোমার একজনের সাথে সম্পর্ক ছিল? বলছে হ্যাঁ, এটা প্রথম। দিয়ে বলার পর আমি বললাম তুমি জানো সে তোমায় পাওয়ার জন্য বশীকরণ করিয়েছে? বলল যে আমি এটা জানি না। কি করে জানবো? স্বাভাবিক, কিন্তু আমি তো ওনার সাথে এখন সম্পর্ক নেই। আমি বললাম তুমি নেই না, ওই জন্যই তোমাকে পাওয়ার জন্য বশীকরণটা করিয়েছে। তো বলছে এটা হয়। আমি বললাম ডেফিনেটলি হয়, কিন্তু তুমি জানো তোমাকে বশীকরণটা যাকে দিয়ে করিয়েছেন, যিনি করিয়েছেন তিনি সঠিকভাবে করেননি। তিনি যদি সঠিকভাবে করতেন, তুমি মানে হয় না ওই ছেলেটির পুরো একদম হাউই হয়ে যেত, মানে মানে পাগল হয়ে যেত। পাগল হয়ে যেত, ঠিক আছে। মানে উঠতে বসতে খেতে ঘুমোতে চলতে ফিরতে শুধুই ওই ছেলেটি, আর কিছু না। কিন্তু তোমার ভাগ্য ভালো যে নেগেটিভ ওয়েতে তোমার কাজটা হয়েছে, তুমি সুস্থ হয়েছো, এবং ওরম সাইকো ছেলের থেকে তুমি দূরে আছো। হয়েছিলটা ছেলেটি কি একটু ম্যাম? সাইকো ছিল, সাইকো তো সেটা বোঝা যাচ্ছে। একদম মানে সাইকো না থাকলে এরকম কাজ করবে করে না, না, করে না, কোনোদিনই কোনো করে মানুষ না। করবে না। ভালোবাসার মানুষ চলে গেছে যে হ্যাঁ, ভালো থাকলেই তার কাছে একদম, এটা হচ্ছে মেন, একদমই তাই। যেটা আমরা হুম, শুনে থাকি। সে যেখানে ভালো থাকবে তাকে থাকতে দেওয়া থাকতে উচিত। দেবো, এটা হ্যাঁ। এটা হচ্ছে ভালোবাসার যে মূল কথা এটা। কিন্তু ম্যাম আপনি ভেবে দেখুন, করতে গেছিল বশীকরণ, তাহলে হ্যাঁ। হয়েছিলটা কি? অ্যাকচুয়ালি বশীকরণ কি হয়, পজিটিভ দিক দিয়ে করলে যেরকম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বলি যে তারা তো অনেকদিন ধরে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক আছে, তো সেই ক্ষেত্রে মানে বশীকরণ বশীকরণ সচরাচর সবার মানে সবাই কাজ করে না, সব ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। একটা লিঙ্ক আপ থাকতে হয়, যেরকম হাজব্যান্ড ওয়াইফ হুম। আছেন অনেক বছর, তাদের ক্ষেত্রে সামহাও কোনো রিজনের জন্য সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে সেটা মেটানোর জন্য বশীকরণ ঠিক আছে।
কিন্তু ডিস্টেন্সে থাকে। ধরো মানে মেয়েটির মনে ছেলেটির কোনো জায়গাই নেই, সেক্ষেত্রে ছেলেটি বশীকরণ করছে, হবে না, কোনোভাবেই হবে না। একটু হলেও জায়গা থাকতে হবে বা কোনো লিঙ্ক আপ থাকতে হবে, তবেই হবে। না তো আজকে মানে প্রত্যেকটা মানুষই বলতো আমি এই জায়গায় যেতে চাই, তাহলে এই মানুষটাকে মানে ওই মানুষের জায়গায় আমি নিজেকে দেখতে চাই, ওনাকে বশীকরণ করি, আমি নামিয়ে দিই, আমি উঠে যাই, তাই না? তাহলে হয় না। এবার যিনি করিয়েছিলেন, আসি মেন, তো যিনি করিয়েছিলেন তিনি নেগেটিভ ওয়েতে করিয়েছেন, সঠিকভাবে করেননি, ঠিক আছে, যার কারণে ওটা পেট চালান হয়ে গেছিল, ঠিক আছে। আর ওটা মানে কি হতো, ওর এই বুক থেকে ওপর পাটটা বুকে মানে জেকে বসে থাকতো। ইনফ্যাক্ট এমনও হয়েছে, মেয়েটার এটাও ফিল হয়েছে যে মেয়েটির সাথে ফিজিক্যাল মানে যে পেট চালান হয়েছে, পেটটির কথা বলছে, উনি স্বপ্নেতেও দেখেছে যে আমার সাথে ফিজিক্যাল হচ্ছে। এবং কি বারবার দেখছেন নাকি? এক মানে পুরো প্রথম উইকে সানডে বিকেলে 4টের সময় মেয়েটি দেখেন এটা। মেয়েটার সাথে যখন কথা বলছিলাম, মেয়েটি আমাকে সবটি খুলে বলল। ও তখনও রিকগনাইজ করছে যে কি কি হচ্ছে কি কি হচ্ছে আমি বলি, ঠিক আছে, মানে মানে প্রথম তো বলতে চাইছিল না, না স্বাভাবিক, ও স্বপ্ন হতেই পারে মানুষের, যেটার সাথে কোনো বাস্তবে মিল নেই, কিন্তু এবার বুঝতে পারছে যখন আপনার কাছে এসছে তখন। কিরকম হয়েছে, সানডে বিকেলে শুয়েছিল 4টের সময়, ঠিক 4টে থেকে 4:30, বলছে মানে যেরকম নেগেটিভ এনার্জি হয় না, অনেক ভয়ঙ্কর দেখতে, মানে অনেক শক্তিশালী, বলছে আমার সাথে ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে। দিয়ে ও আটকাতে চাইছে বা আওয়াজ দিচ্ছে, কোনো কিছু করতে পারছে না, নড়তে পারছে না মেয়েটি। তো হওয়ার পর মেয়েটি মানে ভয়ে ঘেমে যায়, সঙ্গে সঙ্গে ওনার মানে যিনি অ্যাড্রেসটা দিয়েছেন ওনাকে, ওনার বান্ধবীকে ফোন করেন যে আমার এরকম হয়েছে। দিয়ে বান্ধবী বললো ধুর, এটা স্বপ্ন হবে, এরকম আর হয় নাকি। দিয়ে বললো ঠিক আছে, ও ভেবেছে হয়তো স্বপ্নই, ভয়ঙ্কর জিনিস দেখেছি তাই জন্য ঘেমে গেছি, স্বপ্ন দেখেছি, ছেড়ে দেই। দিয়ে ওখানে মিটে যাওয়ার পরে নেক্সট সানডে মানে এক উইক গ্যাপ, সেম জিনিস হয়েছে, একদম সেম। মানে মেয়েটিকে দুটো হাত দিয়ে যে মানে যেরকম হয় আর কি ফিজিক্যালি হচ্ছে। তো মেয়েটি তখনও মানে ভয় পেয়ে গেছে, তখনের টাইম ফ্রেমটা আরো বেশি হয়েছে, 30 মিনিটের না, আগের সানডেটা 4টে থেকে 4:30, 4:30-র মধ্যে এই ইনসিডেন্টটা হয়েছে। এটা 4টে থেকে 4:30-র মধ্যে হয়েছে, কিন্তু যে মানে ফিলটা হয়েছে সেটা 5 থেকে 7 মিনিট। মেয়েটি পুরো যথারীতি পুরো ঘেমে গেছে, ঠান্ডাকালের সময় মেয়েটিকে এমন গরম লেগেছে, মেয়েটি ফ্যান চালিয়েছে, এসি অবধি চালিয়েছে, ঠিক আছে। দিয়ে সঙ্গে সঙ্গে ওনার যে ক্লোজ ফ্রেন্ডটি ফোন করে যে এরকম আবার হয়েছে। তখন বললো একদিন হয়েছে, সেটাকে স্বপ্ন হিসেবে আমি মেনে নিলাম, নেক্সট টাইম কেন হবে। আমার গা হাত পা ব্যথা ছিল, এটা প্রচন্ড গা হাত পা ব্যথা, দাগ, এই থাই ব্যথা, একদম ব্যথা, দাগ, মাথা ব্যথা ধরা, যেরকম হয় ন্যাচারালি, ঠিক আছে, ফোর্সফুল একটা মানুষের সাথে করলে যেরকম হয়। দিয়ে আর ওনাদের এনার্জি তো আরো হাই, তাই না? তো সেই গরমটা ওই জন্যই লেগেছে, আর ভয়ও পেয়েছে, যেহেতু ওনাদের একটা স্ট্রাকচার আছে, মানুষের স্ট্রাকচার তো না, তো ভয়ঙ্কর স্ট্রাকচার, ওটা দেখে তো আরো ভয় পেয়ে গেছে মেয়েটি, নিজেকে মানে প্রোটেক্ট করছে তাও পারছে না, মানে আওয়াজ দিচ্ছে মা মা করে, সেটাও হচ্ছে না, বেরোচ্ছে না আওয়াজ, ঠিক আছে, মানে ওকে পুরো হাবি করে নিয়েছে। তারপর মেয়েটির ফ্রেন্ডটি বললো যে একবার হয়েছে আমি মেনে নিলাম, হাসি মজাকে উড়িয়ে দিল, নেক্সট টাইম হলো তো একটু ভাবার বিষয়। পরের দিন কলেজে গিয়েও আলোচনা করবো, সবাইকে জানায়নি, দুজনেই আলোচনা করবো। মেয়েটি আমার ঠিকানা দেয়, সেই সূত্রেই তো ওনার মারে আসেন। তো দিয়ে মেয়েটি যখন আমার সাথে কথা বলছে তখন বললো এরকম হয়েছে। আমি তখন বললাম যে বশীকরণ এইভাবে হয় না, দেখো তোমার তো এখানে কোনো তুমি জানতেও না, তোমার দোষও নেই, যে করেছে, ঠিক আছে, সেও কি জানে কিনা সেটাও তো খোঁজ। এই যে আজকে যদি মানে ইনসিডেন্টটা উনি দেখে থাকেন, আমার এটা ভিডিওটা, উনি বুঝতে পারবেন, মেয়েটিও বুঝতে পারবেন, আর যে করেছে সেও বুঝতে পারবেন যদি দেখে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বললেন যে মেয়েটি বলল যে মানে এরকম হয়েছিল, কিন্তু আমাদের আলোচনা হয়েছিল, কিন্তু সেই হিসেবে আমি না মানে অতটা বুঝতে পারিনি যে এরকম হয় বলে, কারণ এরকম হয়।
দেখো, তোমাকে পাওয়ার জন্য তোমার একটা সম্পর্ক ছিল এতদিনের, তো তোমাকে যথারীতি কোনো কারণে তোমাদের ভেঙে গেছে, তোমার মনে জায়গা নেই, কিন্তু ছেলেটির মনে তো থেকে গেছে এতদিনের সম্পর্ক। আর মানে ছেলেটা একটু সাইকো টাইপের, কিরকম বলবো, মানে মেয়েটি কি করছে, কি পড়ছে, কি খাচ্ছে, কখন কি করছে, এরকম বলতে হবে। এই Toxic। কারণে একদম টক্সিক, এই কারণে মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসে। মেয়েটি যেটি বললো আমাকে, তো বললো এইভাবে আমার সম্পর্ক আর চলছিল না, আমি মেন্টালি ডিস্টার্ব। মানে হয় না যে, যেরকম হয় টর্চার, না কোথাও বেরোতে পারলে সেখানেও ঝামেলা, অশান্তি, মানে শান্তি ছিল না। একটা সম্পর্কে শান্তি তো ইম্পর্টেন্ট না, নিশ্চয়ই। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। তো বললো যে এই জন্য সম্পর্ক আমি ভেঙে দিয়েছি। দিয়ে আমি বললাম হ্যাঁ একদম ঠিক করেছো। ওর চার্ট দেখলাম সাথে, বললাম তোমার এটা হওয়ার ছিল, এটা হয়েছে, ভালো হয়েছে তুমি নিজে থেকে করেছো, নাহলে তোমাকে পরবর্তীকালে এত সাফার করতে হতো যে তুমি একজন পেশেন্ট হয়ে যেতে, রুগী, মানসিক রুগী। ঠিক আছে, মানে যেটা ঠিক করানো কোনো জায়গা পরিস্থিতি আমি থাকে এটা না। কোন চেম্বার থেকে পেয়েছিলেন? এটাও ঘাটাল? উম, না না, এটা ঘাটাল থেকে পাইনি, এটা আমি পেয়েছিলাম তমলুক। তমলুক থেকে? বাপরে! মেয়েটা কেমন আছে? কথা মেয়েটা হয়? এখন সুস্থ আছে। কথা হয়? হ্যাঁ, মেয়েটি প্রচন্ড মানে আমাকে, কারণ ভালো হয়েছে মেয়েটি এখন যথারীতি। পড়াশোনা মানে করছে? করছে, রানী পড়াশোনা করছে, সব একদম নর্মাল একটা পার্সন, হ্যাপি আছে, সুস্থ আছে, এটাই ভালো তো আছে। মানুষের জীবনে একদম। দরকারি, যে হ্যাঁ, আমি হ্যাপি থাকবো। হ্যাঁ, একদমই। হ্যাপি। ম্যাম, তো এবার যেই কারণে হ্যাঁ, আর একটু বলি, হ্যাঁ, যে কারণে যিনি করিয়েছিলেন বশীকরণ, সেই কারণে বশীকরণ তো নেগেটিভ হয়ে গেছে। সঠিক ওয়েতে হুম, করলো আলাদা ব্যাপার ছিল, মেয়েটি ওর জন্য পাগল হয়ে যেত, হুম। কিন্তু সঠিক ওয়েতে তো করেনি, নেগেটিভ ওয়েতে করতে মেয়েটা আজকে জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আর কোন সম্পর্কে তোমরা যাও যে যেখানে তোমার জীবন নিয়ে টানাটানি হয়? বলো, বুঝবো কিভাবে? কিভাবে বুঝবে? এটাও তো স্বাভাবিক একটা, মানে আমরা কথা বলছি আজকে, কৌশিক তোমার সাথে কথা বলছি, তোমার ভেতরে কি আছে বাইরে কি আছে সেটা আমি বাইরেরটা বুঝবো, ভেতরে তুমি ইনডেপথ যদি থাকো হ্যাঁ, সেটা আমি কিভাবে বুঝবো? একটা সম্ভব না নর্মাল তো। পার্সনের পক্ষে সম্ভব না, তাই না? আর আর আমি ছেলে হিসেবে বলছি না, বা আমি হুম, এতে হুম। অনেক ছেলেরা আছে যারা একটা মেয়েকে পাওয়ার জন্য এত ঢপের চপের হ্যাঁ, কথা বলে, এটা এটা বাস্তব, excessive। আমি জানি। যে আমি তোমার জন্য এই এই করব, করবো, ওই আমি করবো। চাঁদ নিয়ে আসবো, মানে সে আলাদা লেভেল অফ ওদের আলাদা মানে ওই জিনিসটা পেরিয়ে গিয়েও এখন মানুষের মধ্যে না একটা অন্যরকম একটা ভাবনা চিন্তার কথা বলে, যে আমি তোমার জন্য এরকম করবো। মানে মানুষ যখন পেয়ে গেল না হ্যাঁ, মেয়েটাকে, কোনোভাবে যখন হ্যাঁ হয়ে গেল, পাওয়ার আগে একদম অনেক সোনা বলে বাবা। পাওয়ার, হ্যাঁ একদম একদম একদম, মানে কি খাচ্ছো, কি করছো, কোথায় আছো, মানে একদম আফটার কেয়ারিং। যখনই হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, তখন ঢ্যামনা তখন বাবা হয়ে একদম, যায়। কেন করবে, কেন? কিসের জন্য? কোথায় যাচ্ছ, হ্যাঁ, কেন যাচ্ছ, এটা কেন এটা পড়বে? তোমাকে সব আমাকে বলতে হবে, আরে ভাই ওটা একটা লাইফ, মানে দুজনের মানে দুটো পার্টিকুলার একটা, লাইফ, মানে একটা এই, স্পেস থাকে, আমার মনে হয় স্পেসটা দেওয়া উচিত। আমার মনে হয় এটার জন্য না আমাদের আমাদের রাজ্যের দোষ এটা। আজকে চাকরি নেই বলে ওর বেকার কত বেকার কথা বলছি। যাই হোক, আশা করবো যদি শুনে থাকেন আপনি খুব ভালো থাকুন। তো ম্যাম, এবার আপনার আসবো আপনার চার্ট নিয়ে, যখন বলছেন অ্যাস্ট্রোলজি নিয়ে বুঝতে হ্যাঁ, পারবো। ম্যাম, এবার বলি ওই মেয়েটির ছকে কিন্তু আরেক মিনিট হ্যাঁ, ওটা থামাই, হুম, হুম, ওই মেয়েটির ছকে যদি কিউরেবল মানে হওয়ার জায়গা আছে বলে, ছিল বলে হয়েছে, যদি না থাকতো হতো না। আমাদের চাটও বলে দেয় আমাদেরকে নেগেটিভ এনার্জি ধরবে কিনা, বা কেউ যদি ক্রিয়া করে হুম, সেটা এসে হুম। আমাদের ওপর এফেক্ট হবে কিনা, এটা চাটই বলবে। কোন সময় থেকে কোন সময় হয়েছে, হবে, হতে পারে, এগুলো চাটই বলবে। চাট আলটিমেট ইন্ডিকেশন দেবে। ম্যাম, চার্ট দেখে ধরুন কেউ বিজনেস করতে চাইছে, ধরুন যে কোনো বিজনেস হতে পারে, তরলের বিজনেস হতে পারে, বা মেটেলের বিজনেস হতে পারে, বা আরো কাঠের বিজনেস হতে পারে, সেটা কি বলা যায়? একদম। এরকম মানে ধরুন এরকম কোনো মানুষ এসছে আপনার কাছে যে করতো একটা অন্য বিজনেস, হুম। করছে একটা, এখন আপনার কথা শুনে যে বিজনেসটা, সে এখন গ্রোথ করে যাচ্ছে। দেখুন, যখন আগে করতেন তিনি তো তখন কাউকে দেখাননি, হুম, বা তিনি তার যেটা পছন্দ মনে হয়েছে, ভালো লেগেছে, তখন তিনি সেটা করেছেন, কিন্তু তার ওটা মানে হওয়ার সেইভাবে নেই। তিনি এফর্ট দিচ্ছে, ওই এফর্টের অনুযায়ী রেজাল্ট পাচ্ছে, কিন্তু তার ওটা চাটেও থাকতে হবে না, তাহলে মানে দুটো ক্রিয়া মিলে রেজাল্টটা অনেক পারফেক্ট আসবে, অনেক গ্রোথ হবে, হুম। তাই না, এক্সপ্যান্ড করবে। কিন্তু এখানে তো একটা শুধু সে কর্ম করছে, তার ফলটা পাচ্ছে, কিন্তু তার ভাগ্যেও তো সেটা থাকতে হবে, তাই না? যে এই কাজটা তার ভাগ্যে, মানে তার চার্টে আছে, এই কাজটা করলে, মানে ধরুন কারো এক্সাম্পল দিচ্ছি, কারো চার্টে আছে সে মানে বিজনেস করবে জলের, ঠিক আছে, চার্টে আছে, কিন্তু সে করছে আপনার ওয়াইন, ঠিক আছে, সেটাও তো তরল।
দুটো আলাদা না? একটা নেশা হ্যাঁ আর একটা জীবন, হ্যাঁ এই যে এটাই কি আলাদা? একদম। একটা এই জীবন কেড়ে নেয়, একটা জীবন দেয়। জীবন দেয়, তো এটাতে কি হয় এরকম? অবশ্যই। তো সেই ক্ষেত্রে উনি আগে করতেন ওনার মতন করে, হুম। কিন্তু চার্ট বলছে এটা আছে, তাহলে চার্টের ওয়াইজ করলো, চার্টে একটা পেয়ে গেলাম, সাথে এফর্ট দিচ্ছে, তার মানে ওটা তো অনেক এক্সপ্যান্ড করবে, তাই না? দেখুন উনি ধরুন অন্য একটা জ্যোতিষের কাছে গেছে, হুম। সেই যদি জ্যোতিষের ভবিষ্যৎ বা এই ভবিষ্যতে যে তুমি এটা করলে ভালো হয়, তাহলে সেই যখন বলছে তুমি তরল করো, তো তরলে তো ওটা তাহলে ভুল দিয়েছে, হুম। তো এই ভুলটা কেন হলো? ওটা আপ- পার্টিকুলার প্রেডিকশন হিসেবে যার যতটা নলেজ আছে, যে যতটা দক্ষতা দিয়ে চার্টটা রিড করবে, সেই হিসেবে তো বলতে পারবে, তাই না? বা হয় না হালকা হালকা টাচ আপ দিয়ে ছেড়ে দেয়, হ্যাঁ, সবাই অত সময় নিয়ে দেখে না। সময়, এটা তো পিন পয়েন্ট, সময় নিয়ে দেখতে লাগবে। জ্যোতিষের কাছে যাচ্ছেন মানে আপনি আসছেন আমাকে বিশ্বাস করে, হুম হুম তাই না? হুম, হুম। তো সেই ক্ষেত্রে আমার টোটালি এফর্টটা দেওয়া উচিত, যে একটা মানুষ বিশ্বাস করে আসছে তার কি হবে না হবে, তো আমাকে সেটা পিন পয়েন্ট ধরিয়ে দিতে লাগবে না। এই সময়টা কে দেবে এখন? কারো কাছে সময় নেই এখন, কেউ মানে দেবেই আজকালকার না। দিনে কেউ মানে এটা ভাবে না যে আমি একটা মানুষের ভালো করব, একদম যেভাবে হোক ভাই তুই বিদায় হ। একদম একদম 5 মিনিট আসলো, আপনার কি হুম আছে বলুন। হুম। আরে ভাই, আপনি এসে মানে আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ তুমি হ্যাঁ, বলুন এসেছো, একদমই। তুমি এসে যদি বলো আমার এই সমস্যা, তাহলে আমি কেন জ্যোতিষ হয়েছি, তাই না? আমাকে বলতে হবে না। এবার আমি বললাম, তার সাথে আপনার মনের কথাটাও আমাকে বলতে হবে, দুটোকে পাঁচ মিলিয়ে তার রেজাল্ট হবে না। সাপোজ চার্টে আছে সে বিজনেস করতে চায়, তাই না? আচ্ছা, চার্টে দেখাচ্ছে একটা গার্মেন্টসের বিজনেস, তার মনে আছে যে গার্মেন্টসের ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর হয়, বেবি, বেবি গার্ল, বেবি বয়, আচ্ছা লেডিস, তো সে তার কোনটা পছন্দ, এখানে কোনটা দেখাচ্ছে, দুটোকে পাঞ্চ করিয়ে তো আমাকে দিতে হবে, তবে না তার জায়গাটা অনেক স্মুথ হবে, তবে না সে অনেক মানে সুন্দর একটা এক্সপ্যান্ড করবে, গ্রোথ করবে, তাই না? সেটা সব দিক থেকে হোক, তবে ভালো লাগবে ডে বাই ডে কাজ করলে, নতুন কিছু শিখলে, গ্রোথ করার চেষ্টা করবে যে না আমার হচ্ছে, স্মুথলি হচ্ছে। যখনই একটু টাফ অ্যান্ড রাফ সিচুয়েশন আসবে, যে আপনি তো এটা বলেছিলেন হলো না কেন, তখন জ্যোতিষটা মিথ্যে হয়ে যায় কেন? এই যে সঠিকভাবে পিং পয়েন্টটা ধরিয়ে দেয় না বলে তখন ভাবে যে জ্যোতিষরা ভুল বলেছেন। আপনার কাছে কি মনে হয়, ভাগ্য বড় না কর্ম বড়? দেখুন, অবশ্যই আমি মানি ভাগ্য বলে কিছু আছে, কিন্তু ভাগ্য যেটা হয় সেটা নির্ধারিত, আমরা ওপর মানে ভগবান আমাদের ওটা লিখে দেয়, কিন্তু তার মাঝেও কর্মটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আলটিমেট আমরা কর্ম করেই না ভাগ্যটা যেটা লেখা আছে সেটা অবধি পৌঁছতে পারবো। আমি ভাগ্য নিয়ে আসলাম, কাজই করলাম না, শুয়ে বসে থাকলাম, তাহলে কি আমি আমার সাফল্যের সিঁড়িতে উঠতে পারবো? অসম্ভব। সম্ভব না। তাহলে ভাগ্য আমাদের যেটা আছে সেটা, তার সাথে কর্ম। পার্সেন্টেজ কত যদি বলি আমি 100-র মধ্যে ভাগ্যকে আপনি কতটা দেবেন? দেখুন, অবভিয়াসলি ভাগ্যকে আমি 60 থেকে 70 দেবো। কেন? যেটা লেখা আছে সেটা যদি কেউ ধরিয়ে দিতে পারে যে আপনার ভাগ্যে এটা লেখা আছে, হুম ঠিক আছে, সেই অনুযায়ী সে কর্মটা করলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো মানুষ আজকে মানে হার্ড ওয়ার্কিং করছে, এত হার্ড ওয়ার্কিং করছে, আরেকজন কম হার্ড ওয়ার্ক করছে, অফিসে বসে কাজ করছে, কিন্তু তার থেকে সে বেশি একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছে, কেন? বাই, তার ভাগ্যে ওটা ছিল, সাথে সে কর্মটা করেছে, সেই অনুযায়ী সে চলেছে। যে আমার ভাগ্যে এটা আছে, মানে আমার ভাগ্যে আজকে ব্যাংক ম্যানেজার হওয়ার আছে, তাহলে আমি সেই নিয়ে পড়াশোনাটা করি, সেই অনুযায়ী পড়াশোনা করলো, সেই জায়গায় পৌঁছলো। হুম। কিন্তু আমার ভাগ্যেই নেই ব্যাংক ম্যানেজার হব, আর সেখানে আমি করছি আলটিমেট হব? অসম্ভব। তাহলে সারা জীবন পড়েই যেতে হবে, আলটিমেট হবে না। মানে হয় না এক্সাম দিয়েও সেখানেও মানে মনের মতন রেজাল্ট আসছে না, ফল পাচ্ছে না, যতটা পরিশ্রম করছে ততটা ফল পাচ্ছে না। কর্ম আমাদের অনেকটা ডিপেন্ড করে ভাগ্যর সাথে, ভাগ্য যতটা ইম্পর্টেন্ট কর্ম, দুটোকে মিলিয়ে তবে আমাদের রেজাল্ট আসে, একটার উপরে হয় না। এই জন্মছক যেটা আমরা দেখে থাকি, এটাও কি মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট? মানে ধরুন আজকে আমার সন্তান হলো, আমি ধরুন তার বয়স হার্ডলি 3-4 বছর, আমি আপনার কাছে নিয়ে গেলাম, আমি বললাম যে ম্যাম এনার একটু দেখুন, ঠিক আছে? তো
তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন এটা? জন্মছক হলো একটা মানুষ যখন জন্মগ্রহণ করেন সেই সময় আমাদেরকে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের জীবনে যাবতীয় ঘটনা ঘটবে প্ল্যানেট ওয়াইজ, হয় না, প্ল্যানেট নক্ষত্র হুম। কি ঘটতে পারে। তো জন্ম সময় সেই গ্রহগুলোর অবস্থান কি পজিশনে আছে সেটা দেখে একটা মানুষের আগামী দিন আগামী দিনের যে রুট ম্যাপ কিরম কি হবে, আপ অ্যান্ড ডাউন না স্মুথ কি হবে, সেটা একটা মানচিত্র তৈরি করা, রুট বলে দেওয়া। তার জন্য জন্মছকটা প্রয়োজন। Okay. কারণ জন্মছক ছাড়া মানে বলা যাবে না না আগের জীবনে কি আছে, সে ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, তার লাইফে কোনো ফাড়া আছে কি? আপনি ডেথ আর একটা গ্রহ আপনাকে আমি বলি, যেটা হচ্ছে শনি গ্রহ। হ্যাঁ। শনি নাকি সবকিছু যেমনি দেয় এবং খুব ডিসিপ্লিন করে তোমাকে দেবে, একদম মানে ফাটকা ইনকাম দেবে না, একদম তোমাকে মানে সাস্টেইন করে রাখবে একদম একদম শেষ পর্যন্ত, তোমাকে মানে লর্ড তুই চল আমার সাথে চল, মানে এরকম একটা ব্যাপার। শনি এরকম কেন করে? শনি একজনকে পারে রাজা বানাতে। কারণ কি, কি করে রাজা বানাবে? ও তো ডিসিপ্লিন শেখাতে শেখাতেই তো সময় চলে যায়। তারপরে যে পার্টটা থাকলো, সময়টা হ্যাঁ, থাকলো, হ্যাঁ, হ্যাঁ। সেটা এমন কিছু দিয়ে যাবে যেটা কারোর নেই, কারো ক্ষমতা নেই কারাবে ওনার থেকে। দেখুন, অনেকের হয় খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে নেয়, কিন্তু রাহু। একটা সার্টেন, হ্যাঁ রাহু, যে সার্টেন 4-5 বছরের মধ্যে অনেক কিছু পেয়ে গেছে, অনেক কিন্তু কিছু। দেখা গেল 10 বছর পর গিয়ে, 10 বছর গেল না, তার মধ্যেই মানে তার আগেই 10 বছর আগে সব চলে গেল, কিচ্ছু নেই। মানে খাওয়ারটা অব্দি যে খাবে তার কেনার ক্ষমতার সামর্থ্য নেই, এটা হয়। আর শনি কি হয়, প্রথম ফেজটা ডিসিপ্লিন, আচ্ছা ঠিকঠাক ভাবে মানে পিটিয়ে পিটিয়ে যেটা কাজ করানো বলে একদম, ঠিক আছে, সেই হিসেবে কাজ করায়। তো তার পরের লাইফটা যে এত সুন্দর হবে সেটা ধারণার বাইরে। কিছু কেড়ে নিতে পারবে না, কারো ক্ষমতা নেই একটা জিনিস আপনার থেকে কেড়ে নেওয়া। কিন্তু ম্যাম আমি এই শনির থেকে বেরিয়ে আমি একটা জিনিস, যেটা বর্তমান যুগে অনেকের প্রবলেম হয়, যে আপনার কাছেও আসে যে বিয়ে হচ্ছে না, হ্যাঁ ভালো ছেলে সুন্দরী মেয়ে, হ্যাঁ ওদের বিয়ে হচ্ছে না। এটা মেয়েদের কথা আমি শুনেছি অনেক জনে, যে ভালো দেখতে সুন্দরী তাদের নাকি বিয়ে হচ্ছে না। একদম ম্যাম এগুলো কি জন্মের কোনো একটা কারণ হতে পারে? বা আপনি একদম মানে আপনি ধরুন আপনি এটাও কি দেখেন যে ধরুন কেউ বিয়ে করবে, ধরুন তারা অনেক বছর প্রেম করছে, তাদের জন্মছক দেখে বলবেন যে বলে কি দেন যে তোমাদের বিয়ে টিকবে কি টিকবে না? এটা খুব রিস্কি কথা। অবশ্যই বলা যায়। দেখুন, প্রতিকারটাও কি দেন? আজকে তারা, আমি বলি, হুম, আজকে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, কিন্তু পরবর্তীকালে হাজব্যান্ড ওয়াইফ হবে। আচ্ছা সেটা সোশ্যাল, সেটা আপনার হচ্ছে সোশ্যাল এবং লিগ্যাল, দুটোর মধ্যে দুটো হয় না। আফটার ম্যারেজ কি হয়, সোশ্যালি হলো লিগ্যাল হলো, তার আগে তো হাইডে থাকে মোস্ট প্রবাবলি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে অত বেশি কেউ জানলো না। কিন্তু সেই ক্ষেত্রে বিয়ের পর যে অশান্তি, মানুষ তো বিয়ে করে কেন, শান্তি, একসাথে গ্রোথ করার জন্য, তাই না? মানে প্রতিটা পদক্ষেপে দুটো মানুষকে নিয়ে সাথে চলবে, দুজনের গ্রোথ হিসেবে সবকিছু নিয়ে, তাই না, লাইফে আগে যাবে। কিন্তু সেখানে যদি প্রতিনিয়ত ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি হয়, ইনফ্যাক্ট মারপিট হয়, এটাও হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি, সেই ক্ষেত্রে সেটা কি শান্তি? সেই বিয়েটা হওয়ার থেকে না হওয়া ভালো না? তাদের ভালোবাসা তাহলে কি করবে? এবার আমি বলি, যদি চাটে থাকে যে এটা হওয়ার আছে, কিন্তু আবার চাটেও আছে যে এটা রেমেডি দিয়ে ঠিক করানো যাবে, ওইটাও দেখা একদম যায়। একদম। দেখুন অনেক ক্ষেত্রে কি হয়, চাটে আছে যে মানে এরকম সমস্যা আছে কিন্তু রেমেডির কোনো জায়গা নেই, নেই। নেই মানে আমি দিলেও হবে না, তাহলে আমি কেন দেব, তাই না? আমি নিজের বদনামটা কেন নেব? উনি তো পরের দিন এসে বলবেন, দিদি আপনি এটা দিয়েছিলেন আপনার কাজ হলো না, তাই না? আমাদের বিয়েটা হলো না, বিয়ের পরে এরকম সমস্যা, বিয়েটা হয়ে গেল আলটিমেট, কিন্তু সমস্যা হচ্ছে, আমি কেন শুনবো সেটা? শুনবো না। আলটিমেট শখে বলবে যে রেমেডিটা কাজ করবে কিনা। যদি শখ বলে যে হ্যাঁ অশান্তি, ঝগড়াঝাটি অশান্তি যেটা, দেখুন যেটা হবার হবে সেটা নর্মাল হওয়ার হয়, হয়। সেই জায়গায় ডিপলি থাকলেও কিন্তু আছে রেমেডি দিয়ে ঠিক করানো যাবে, তাহলে আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ধরুন আলটিমেট সুখে শান্তিতে থাকবে। সেটা সুখের পরও একটা থাকে, যেটা হচ্ছে পরকীয়ারও একটা ব্যাপার হ্যাঁ থাকে। সেখানে দাঁড়িয়ে আপনার কি মতামত? একটা ছেলে বা মেয়ে হিসেবে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি বলি এখনকার সময় যেটা হয়েছে, এটা তো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 100%-এর মধ্যে 95, তার থেকেও বেশি 99% বড়। কারণ একটা মানুষের সাথে এখন থাকতে পছন্দ হচ্ছে না। আসে আপনার কাছে এরকম কেস? অবশ্যই
অবশ্যই আসে। মানে কেমন ভাবে আসে যে কিরম ম্যাম আসে? একটু ঠিক করে দিন, আমি ওর সাথে হ্যাঁ। ভালোবাসি? আমার হাজবেন্ড আছেন, উনি যেরকম আছেন ওনাকে ডিভোর্সও দেবে না, উনি আছেন হুম। থাক, ঠিক আছে উনি থাকবেন, কিন্তু আমার যার সাথে সম্পর্ক আছে সেটা আপনি ঠিক করিয়ে দিন, ওনাকে চুপটি করিয়ে দিন, এনার সাথে সম্পর্ক আছে এনার সাথে যাতে আমার ভালো হয়। হাজবেন্ডের দোষটা কোথায়? হ্যাঁ, এটা যে ওনাদের মধ্যে সম্পর্ক কোনো কারণে খারাপ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেটা ঠিক না করার কারণে অপশন দেখে নিচ্ছে। এখন অপশন না, প্রতিটা জায়গায়, প্রতিটা অলিতে গলিতে অপশন। মানুষ একটা মানুষকে নিয়ে সুখী নয় এখন, অপশন পেয়ে গেছে। করে দেন এই ধরনের কাজ? মোস্ট প্রবাবলি আমি এগুলো করি না। কেন করি না বলছি, আমি প্রথম সাজেস্ট করি, দেখুন আপনি ভুলবশত, মানে আপনার ভুলবশত ইন দ্য সেন্স আপনি মেন্টালি ওনার সাথে, মানে আপনার হাজবেন্ড, তো আপনার কাছে এটা ঠিক, কিন্তু আপনি কি কোনোদিন হাজবেন্ডকে বসিয়ে কথা বলেছেন, বা আপনি নিজে জিজ্ঞেস করেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যে আমার কোথায় ভুল আছে বা আমার হাজবেন্ডের কি ভুল আছে, সেটা যদি আমরা আলোচনা করি ঠিক হওয়ার জায়গা আছে কিনা? উনি কি বলেছেন যে আপনার সাথে থাকবেন না বা আপনার সাথে ভালো নেই? বলেছেন একবারও? আপনি এটা আলোচনা করেছেন? আপনি যদি বলেন, মানে এক্সাম্পল দিচ্ছি, কারো হাজবেন্ড হয়তো রোমান্টিক না, তাই না, ওয়াইফ রোমান্টিক, ঘুরতে খেতে ফিরতে পছন্দ করে, কিন্তু হাজবেন্ড একদম মানে কাজ কাজ নিয়ে বিজি, সময় দিতে পারে না। তো এগুলো বসুন, কথা বলুন। আপনারা অফিস সেরে দুজনেই আসছেন, এখনকার জেনারেশনে তো ছেলে মেয়ে, মানে হাজব্যান্ড ওয়াইফ বোথ আর ওয়ার্কিং, আসছেন 24টা ঘন্টার মধ্যে 12টা ঘন্টা অফিসে কাটাচ্ছেন, এসে যে মানে একটা ক্লান্তি থাকে, এসে আপনারা কথা বলেছেন কোনোদিন যে আমার এটা প্রবলেম, আমি রোমান্টিক, আমাকে নিয়ে ঘুরতে চলো, আমার সাথে সময় কাটাও? তুমি কাটাচ্ছ না কাজের জন্য, তুমি কোনোদিন জিজ্ঞেস করেছো তোমার কাজে এত কি প্রেশার আছে, কেন তুমি এত স্ট্রেস, ওয়াই? জিজ্ঞেস করেছো? হাজবেন্ড তো তোমার, তুমি অথচ অন্য মানুষকে জিজ্ঞেস করছো তুমি খেয়েছো কিনা, ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা, স্বাভাবিক না? সত্যি, কিন্তু এটা কিন্তু তোমার নিজের হাজবেন্ড যে তোমাকে প্রোটেক্ট করে রেখেছিল, আজকে তোমার মনে হচ্ছে রাখেনি, কিন্তু এতদিন ধরে আছে। রেখেছিল। যখনই হ্যাঁ, বেরিয়ে যাবে, যখন ডিভোর্স হয়ে যাবে দুজনের মধ্যে, তখন মনে হবে মাথা ছাতরা নেই, ছাদটা নেই। তখন যে লাইফ লিড করা কতটা কঠিন। আজকে হয়তো আপনার ভালো লাগছে, এত মধুর, এত সুন্দর, এত সব, তাই না, নতুন না, নতুন পেলে মানুষ সেটাকে একটু অনেকে করে, যত্ন রাখে। একদম একদম যত্নে রাখে, প্রোটেক্ট করে, এটাই ভালো। আলটিমেট পুরোনোর কথা ভুলে যায়, কিন্তু পুরোনোটা তো এতদিন ছিল না, সাপোর্ট করেছে না। এগুলো যদি আপনারা ঠিক করেন, বসে আসেন যে দিদি আমার এই সমস্যা আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেগুলো ঠিক করুন না, কোনো সমস্যা নেই, আবার তো সুন্দর সম্পর্ক হয়ে যাবে আগের মতন। কেন অন্য জায়গায় আপনি দেখতে যাবেন? এটা নিয়ে অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, সম্মানের জায়গাটা একদম জানাজানি, ঘরে অশান্তি, মানে বাড়িতে থাকবে না, চলে যাবে ডেসপারেট, মানে আমি চলেই যাব ওনার কাছে। এরমও হয়েছে, এরম হয়েছে যে একজন এসেছিলেন, তো বলছেন দিদি আমার এরকম একজনের সাথে সম্পর্ক আছে, আমার হাজবেন্ড আছে, আমার যেটা বললাম রোম্যান্টিক না, আমি এরকম, আমাকে সময় দেয় না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যার সাথে আছি আমি আর ডিভোর্স দেবো না, আবার ডিভোর্সও দেবে না, কারণ প্রোটেক্টের জন্য, মান সম্মান, ফ্যামিলি, এই জন্য, ঠিক আছে, ঠিক। ওটা থেকে আমি এটার, তো আমার হাজবেন্ডকে আপনি ঠিক করে রেখে দিন, এনার সাথে আমার সম্পর্ক ঠিক করে দিন, যাতে উনি কিছু না, মানে সে তো একটা মানুষ, তার তো ইমোশন আছে ভাই, তোমাকে কিভাবে দেখবে, মানে আমার মানুষটাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাহলে আমাকে, মানে সেই কাজটা করানোর জন্য আমার কাছে এসেছে, ভাবতে পারো এই পজিশনে মানুষ নেমেছে, মানে একটা ওয়াইফ এসে বলছে আমায়, শুধু ওয়াইফ এসে বলে না, হাজবেন্ডও এসে বলে, হাজবেন্ডরাও এসে আসে? একদম বেশি কে আসে, ছেলে না মেয়েরা? বেশি আসে, ছেলেরাও আসে মেয়েরাও আসে, ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স, ব্যালেন্সিং, মানে এখন ব্যালেন্স হয়ে গেছে। একদম একদম, আগে কিন্তু ছেলেরা বেশি বেশি আসতো। আসতো, এখন ছেলে মেয়েরা, ঠিক আছে, আর বেশিরভাগ বিবাহিতরাই আসে। বিবাহিতরা মানে ফেড আপ হয়ে যাচ্ছে, সংসার করতে পারছে না, দায়িত্ব নিতে পারছে না। আরে ভাই, দায়িত্ব নিতে পারবে না তো বিয়ে করবে কেন? আমার কাছে প্রথম কথা, তুমি যখন দায়িত্ব নিতে পারবে না, বিয়ে করার প্রয়োজন নেই। তুমি কাজ করছো, কাজ করো না, তোমার এইরকম একটা ব্যাচেলর লাইফ পছন্দ, থাকো না, থাকো না, কে কে ক্ষতি মানা কেন করেছে? করছো তুমি? হ্যাঁ একদম তাই। আজকে ওই হাজবেন্ডের সাথে তার বাবা মা জুড়ে আছে, তোমার বাবা মা জুড়ে আছে, দুটো ছেলে ফ্যামিলি জুড়ে আছে, একদম দুটো ফ্যামিলির সাথে আরো কতগুলো ফ্যামিলি আছে না, সবটা মিলিয়েই তো। তাহলে আজকে তোমার একটা ডিসিশনের জন্য আজকে গোটা ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, সেটা কি মানা যায়, করা যায়? ওনারা তো বুঝতে পারছেন না,
কিছুটা সময় যাওয়ার পর তখন বুঝতে পারবেন, তখন এসে আবার কান্নাকাটি করে বলবেন, দিদি এটা ঠিক করে দাও, কি করে হলো, এটা হলো না, আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতে চাই, আমি ওখানে ভালো নেই। এটা কি কোনো খেলনা চলছে এখানে নাকি, বা কোনো ফুড, এটা খেতে ভালো লাগছে না ওটা খাবো, তা তো নয়। বা কোনো ড্রেস, আজকে এটা পছন্দ হলো পরে নিলাম, কালকে এটা ভালো লাগছে না অন্য একটা কিনে পরে নিলাম, তা তো নয়। সেগুলো ওয়াশেবল, সেগুলো নষ্ট করা যায়, ফেলে দেওয়া যায়। তো একটা মানুষ, তার মধ্যে ইমোশন আছে, তার মন আছে, তাই না, রক্তে মাংসে গড়া, সেই মানুষটাকে কি করে এরকম মানে হয় না ফেলে দিতে পারো তুমি? আরে অপর দিকে দেখতে গেলে একটা ছেলের দিক থেকে যে মেয়েগুলো হাউস ওয়াইফ, হ্যাঁ, তারা সারাদিন অপেক্ষায় থাকে যে নিজের স্বামী বাড়িতে আসবে, একদম, আমি আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। অবশ্যই। এমনই একটা সময় আসে, তার বড় সময় হয় না। সময় হয় না, 11টা 12টার দিকে কি কাজ করে, মানে তুমি মানে আপনি ভেবে দেখুন ব্যাপারটা, যে মানুষের কতটা নিজেকে ইচ্ছা করে ব্যস্ত রেখে দিই যাতে আমাকে বাড়িতে যেতে হয় এমন সময় যাতে কোনোভাবে ঘুমিয়ে যাব, আমি এটা কথা বলবো না। আমি বলি হুম। একটা কথা, কি হয় যে একটা মানুষকে দেখে দেখে, এটাও ফ্যাক্ট, বাড়িতে একটা মানুষের সাথে এত বছর কাটিয়েছে, একটা মানুষকে দেখে দেখে সে তো বাড়ির কাজ করছে, তাই না, নর্মাল আছে। বাইরে মানে যেটা শুনতে খারাপ লাগলো, এটা ফ্যাক্ট, হুম। অনেক সুন্দরী মহিলা দেখছেন, অফিসে বলুন, হুম। কাজের জায়গায় বলুন, কোনো জায়গায় দেখছেন পরিপাটি হয়ে আছে। হুম। আর বাড়িতে হাউস ওয়াইফ, মানে ওনার ওয়াইফ হাউস ওয়াইফ কাজ করতে হচ্ছে, বাচ্চাদের জন্য রেসপন্সিবিলিটি, রান্না, সবকিছু। হাউস ওয়াইফ মানে তো তাকে বাড়ির সমস্ত দায়িত্ব সমস্ত নিতে হয়। দায়িত্ব। তো হয় না যে পরিপাটি নেই, ভালো লাগছে না, সুন্দর নেই, ভালো লাগছে না, সুন্দর চাই, এই কারণেও হয়। কিন্তু ভেবে দেখুন হাউস ওয়াইফ যা হয়, কতটা দায়িত্বশীল। মানে 30 দিনই তাকে কাজ হ্যাঁ, করতে, মানে আমার মা ছুটি নেই। মা হ্যাঁ, ছুটি নেই কিন্তু তার, একদমই না। রান্না প্রতিদিন রান্না অথচ করতে যিনি হবে, অফিসে যাচ্ছেন তার ছুটি আছে, ছুটি সানডে, আছে, স্যাটারডে, সানডে। স্যালারিটাও ভালো আছে। একদম। ও যে অফিসে দেখছে সুন্দরী মেয়ে, এখন তো ওই ক্ষেত্রেই হচ্ছে না, পরকীয়াটা ওই ক্ষেত্রেই বাড়ছে। এটা আপনার ছকের কোন হাউসটা এটা ম্যাটার করে ম্যাম? এটা এগুলো তো গুপ্ত রিলেশন, 8 হাউস, এইট হাউস। তার সাথে অনেক কিছু দেখতে লাগে কানেক্ট। হ্যাঁ, মানে এটা আপনি একটা জিনিস জানতে চাইলেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আজকের পডকাস্টটা না খুব মানে এনার্জেটিক হয়েছে, এবং আমরা একটা জিনিস মনে হয় মিস করে যাচ্ছি, এটা কি আমরা আজকে রাখবো না কি পরের এপিসোডে, সেটা যেটা হচ্ছে নিউমোলজি। দর্শকরা যদি দেখতে চায় একদম। অবশ্যই আমি জানাবো, ওনারা বলুন যে নিউমোলজি আমরা চাইছি, মানে শুনতে দিদির কাছ থেকে। তো একদম। আমি অবশ্যই নেক্সট এপিসোডে আবার বলবো নিউমোলজি, থ্যাংক ইউ সো আরো মাচ। অন্য কিছু তথ্য নিয়ে আজকে আমাদের 3টে বিষয় নিয়ে কিন্তু খুব ভালো কথা হয়েছে, আসবো। আর মনেই হয়নি আপনি প্রথমবার কথা বলছেন, খুব সুন্দর খুব সুন্দর। আমাদের কথাটা যারা যারা এতক্ষণ আছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য। নাম্বার আছে আপনার, অলরেডি কল করুন, কল করে কথা বলুন। ম্যাম আপনার কি কোনো কথা বাকি আছে যেটা আমি করিনি, বা এরকম আপনি কিছু বলতে চান দর্শকদেরকে? আমি একটাই কথা বলতে চাইবো, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, কি সঠিক গাইডেন্স আপনারা নিন। লাইফে যাবতীয় সমস্যা আছে সেগুলো সঠিক মানে সলিউশন করারও জায়গা আছে, ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, সঠিক অ্যাস্ট্রোলজার দেখান, সঠিক রেমেডি করান, সলিউশন নিন। শুধু যে রেমেডি সেটাই সলিউশন তা না, মানে পরামর্শ, কথা বলা, সেটাও তো একটা রেমেডি, তাই না? নিন, আপনারা দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর হবে, অনেক আগে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর Thank you. আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শিল্পা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।